এই পর্যন্ত চলে আসছিলাম যে আমাদের রক্তের উপাদানগুলো, হ্যাঁ, সেন্ট্রিফিউজ যন্ত্র, এগুলো আমরা মোটামুটি বলছি। একটু যদি কুইক রিক্যাপ করি আমি তোমাদেরকে, কুইক রিক্যাপ যদি করি যে আমি কালকে ক্লাসে কতটুকু পর্যন্ত আসলে বলছিলাম। ঠিক আছে, প্রচুর লাইট বেশি হয়ে গেছে, আমরা লাইট কমাই দিই। আমরা লাইট কমাই দেই। হ্যাঁ, এখন ঠিক আছে। মোটামুটি আমরা এই পর্যন্ত গেছিলাম, হ্যাঁ, যে রক্তের রক্তের সাধারণ কার্যাবলী এগুলো নিয়ে আমরা মোটামুটি কথা বলছিলাম, যে পুষ্টিদ্রব্য পরিবহন, শ্বসন গ্যাস পরিবহন, বিপাক নিয়ন্ত্রণ, দ্রব্যাদি পরিবহন। ঠিক আছে, জাস্ট কালকের ক্লাসের একটা কুইক রিভিউ করি আমরা। ঠিক আছে, যে আমরা কি কি জিনিস পড়ছি। প্রথমে এই যে এগুলা পড়ছি, যে ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে 1628 খ্রিস্টাব্দে মানুষের রক্ত সংবহন সম্পর্কে ধারণা দিয়েছেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে পূর্ণবয়স্ক মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, দেহের মোট ওজনের 8%, রক্ত সামান্য ক্ষারীয়, রক্তের পিএইচ 7.35 থেকে 7.45, রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি 1.065, সান্দ্রতা পানির তুলনায় প্রায় 5 গুণ বেশি। ঠিক আছে, সান্দ্রতা পানির তুলনায় কত গুণ বেশি? সান্দ্রতা পানির তুলনায় প্রায় 5 গুণ বেশি। ঠিক আছে, এ পর্যন্ত আমরা মোটামুটি পড়ছিলাম। এরপরে আমরা দেখি যে পুষ্টি কি কাজ করে, পুষ্টিদ্রব্য পরিবহন, শ্বসন গ্যাসের বিনিময়, বিপাক নিয়ন্ত্রণ, দ্রব্যাদি পরিবহন, বজ্র পদার্থ পরিবহন, পানি সাম্য নিয়ন্ত্রণ, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, অম্লক্ষারের ভারসাম্য, রোগ নির্ণয়, এটা আমরা পড়ছি। দেন আমরা পড়ছি গত ক্লাসে যে সেন্ট্রিফিউগাল যন্ত্র নিয়ে যখন আমরা ঘুরাই, তা উপরে যে হালকা হলুদ বর্ণের অংশটা থাকে, সেটা হচ্ছে আমাদের প্লাজমা। ঠিক আছে, বা হচ্ছে রক্তরস। বাকি ম্যাক্সিমাম অংশ 55%, আর 45% অংশ হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকাগুলো রক্তরসে ভাসমান অবস্থায় থাকে, এটা আমরা পড়ছি। আচ্ছা, তাহলে রক্তরস হচ্ছে রক্তের হালকা হলুদ বর্ণের অংশ। ঠিক আছে, হলুদ বর্ণের অংশ, এতে পানির পরিমাণ কত। আচ্ছা, এই বিষয়টা আমরা একটা ছক আকারে পড়বো বলছিলাম। ঠিক আছে, বাকি অংশটুকু আমরা একটা ছক আকারে পড়বো বলছিলাম গত ক্লাসে। এই ছকটা, এই যে এই ছকটা, ঠিক আছে, এই ছকটা। তো আমি এটা লিখে লিখে পড়াবো, কালকে বলছিলাম যেহেতু টাইম পাই নাই, তো আজকে হচ্ছে আমরা লিখে লিখে পড়াবো এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমরা আজকে লিখে লিখে পড়াবো, এবং ক্লাসে কিন্তু আজকেও কিন্তু কুইজ থাকবে এবং দুইজনকে লাইভ কুইজে যারা পারবে দুইজনকে আমি রিচার্জ দিব। ঠিক আছে, 20 টাকা করে। আর বাকি 3 জন যারা রিভিউ প্রাইস পাইছে ওদেরকে আমি 3 জন করে হচ্ছে যে পুরস্কার দিব। গত ক্লাসের রিভিউ এর ভিতরে 2 জনকে প্রাইজ দেওয়ার কথা, সেটা আমি আজকে পোস্ট আকারে দিয়ে দিব। ওরা আমাকে নক দিবে, ওদেরকে আমি প্রাইজ দিব ক্লাসের পরে। ঠিক আছে, আচ্ছা, তো খেয়াল করো আমাদের যে পর্যন্ত আমরা গেছিলাম, এরপরে আমাদেরকে শুরু করতে হবে। এরপরে আমরা বলছিলাম যে প্রথমে আমরা রক্ত বা হচ্ছে ব্লাড, ঠিক আছে, রক্ত বা হচ্ছে ব্লাড, আচ্ছা, রক্ত বা হচ্ছে ব্লাড। সামান্য একটু নয়েজ আসবে এই স্টুডিওতে হালকা একটু নয়েজ আসে, বুঝছো? একটু কনসিডার করতে হবে আজকে, কারণ ওই স্টুডিওটা আজকে ঝামেলা করতেছিল। এই জন্য আমি তাড়াতাড়ি করে এই স্টুডিওতে শুরু করছি, এই জন্য আমার 5-10 মিনিট লেট হয়ে গেছে। এতক্ষণ ট্রাই করতেছিলাম আরেকটা স্টুডিওতে, তারপর দেখতেছিলাম যে আসলে এত সমস্যা করতেছে, তারপর আরেকটা স্টুডিও থেকে ক্লাস নিচ্ছি, এই জন্য একটু নয়েজ হবে এই স্টুডিওতে, একটু নয়েজ। ঠিক আছে, আচ্ছা, একটু কনসিডার করবা। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আমি যদি আমি এটাকে হচ্ছে দুইটা মেইন কনসার্নে আমি ভাগ করি। ঠিক আছে, রক্তটাকে মেইন দুইটা পার্টে যদি আমি ভাগ করি রক্তটাকে, তাহলে কালকের ক্লাসে আমি তোমাদেরকে বলছি, হ্যাঁ, কালকের ক্লাসে আমি তোমাদেরকে বলছি রক্ত রক্তর এখানে তোমার মেইনলি দুইটা ভাগের ভিতরে প্রথম হচ্ছে রক্তরস বা হচ্ছে যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে প্লাজমা। রক্তরসকে ইংলিশে আমরা কি বলি? ইংলিশে বলি হচ্ছে প্লাজমা। ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে রক্তকণিকা, রক্তকণিকা। ঠিক আছে, রক্তরস এবং হচ্ছে প্লাজমা, এবং আরেকটা হচ্ছে রক্তকণিকা। ঠিক আছে, রক্তকণিকা। আচ্ছা, তাহলে আমি কালকে ক্লাসে বলছিলাম যে রক্তরস বা প্লাজমা এটা কতটুকু পর্যন্ত থাকে, উপরের দিকে হালকা হলুদ বর্ণের প্রায় 55% থাকে, 55% থাকে হচ্ছে রক্তরস বা হচ্ছে প্লাজমা।
আর রক্তকণিকা থাকে কতটুকু? রক্তকণিকা থাকে হচ্ছে 45%। রক্তকণিকা থাকে হচ্ছে 45%, ঠিক আছে। রক্তকণিকা থাকে কতটুকু? রক্তকণিকা থাকে হচ্ছে 45%, ঠিক আছে, 45%। আজকে 1 ঘন্টা 15 মিনিটের মতো ক্লাস নিব, কারণ আমার আজকে আবার প্রি মেডিকেল ব্যাচে ক্লাস নিতে হবে, ঠিক আছে। বাট 1 ঘন্টা 15 মিনিটে যা পড়াবো মোটামুটি মুখস্থ করায় পড়াবো। আমার বায়োলজি ক্লাসের স্পেশাল বিশেষত্ব হচ্ছে তুমি ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ করবা, পরবর্তীতে আর পড়তে হবে না, ঠিক আছে। তো আমি যদি ক্লাস বেশিও নেই তোমার সমস্যা নাই, কারণ তোমার ক্লাসের ভিতরে পড়া মুখস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে বেশি লাভবান জিনিস, ঠিক আছে। ক্লাস নিব, অনেকগুলো ক্লাস নিব বা একটু বেশি নিব, কিন্তু ক্লাসের পর আমরা ক্লাসে মুখস্থ করব। তো তোমার এক্সট্রা করে আর পড়তে হবে না, ঠিক আছে। এক্সট্রা করে হ্যাঁ, এক্সট্রা করে আর তোমার পড়তে হবে না। দেখো তাহলে রক্তরস, ঠিক আছে, রক্তরস তুমি চিন্তা করো, আমরা যখন রক্তরসটা যখন আমরা এই যে একটা টেস্ট টিউবের ভিতরে যখন ঘুরাচ্ছিলাম, একটা টেস্ট টিউবের ভিতরে যখন আমরা ঘুরাচ্ছিলাম সেন্ট্রিফিউগাল মেশিনে, তখন উপরের দিকে হলুদ বর্ণ এই জায়গায় আমার কি পড়ছে? এই জায়গায় পড়ছে হচ্ছে প্লাজমা, এর জায়গায় পড়ছে হচ্ছে প্লাজমা, ঠিক আছে। এই জায়গায় পড়ছে হচ্ছে প্লাজমা, যেটার পরিমাণটা অনেক বেশি 55%। আর নিচে পড়ছে হচ্ছে আমাদের লাল রক্তকণিকা, যেটা হচ্ছে 45%, ঠিক আছে, 45%। তো এখন আমাদের এটা কনসার্ন না, আমাদের একটা জিনিস ছিল গত ক্লাসে, তোমাদের মনে আছে কিনা, যে আমরা একটা সাদা জায়গা বলছিলাম যেটা হচ্ছে বাফিকুট, যেটাকে আমরা বলছিলাম কি, যেটাকে আমরা হচ্ছে বাফিকুট বলতেছিলাম, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে বাফিকুট, ঠিক আছে, বাফিকুট। তো বাফিকুট এই জায়গাটার ভিতরে তোমার মেইনলি কি কি জিনিস থাকে? ডাব্লিউবিসি বা হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং হচ্ছে প্লাটিলেটস বা হচ্ছে অনুচক্রিকা, এগুলো থাকে, ঠিক আছে। যেটা 1% আমরা বলতেছিলাম যে বাফিকোট এই যে জায়গাটা একটু সাদা থাকে, গত ক্লাসে বলছিলাম আমরা যে এখানে হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা বা হচ্ছে ডাব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা বা হচ্ছে ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসেলস, এবং হচ্ছে যে এখানে প্লাটিলেটসও থাকে, প্লাটিলেটস বা হচ্ছে অনুচক্রিকাও থাকে আমাদের এই বাফিকোটে। মনে থাকবে যে বাফিকোটে তোমার ডাব্লিউবিসিও থাকে এবং হচ্ছে অনুচক্রিকাও থাকে, ঠিক আছে, অনুচক্রিকাও থাকে। তো এখন রক্তরস বা হচ্ছে প্লাজমা, ঠিক আছে, রক্তরস বা হচ্ছে প্লাজমা, এটা হচ্ছে 55%। তো তুমি চিন্তা করো যে এখানে যদি এই রক্তরসের ভিতরে সবই যদি পানি থাকতো, তাহলে এটাকে পানি বলতাম, এটাকে রক্তরস বলতাম না। এটাকে যেহেতু আমি রক্তরস বলতেছি, যে রক্তের একটা উপাদান, রক্তের রস, তাহলে এখানে পানিও থাকবে এবং পানির সাথে কিছু পরিমাণ কি থাকবে? কঠিন পদার্থ থাকবে, পানিও থাকবে এবং পানির সাথে কিছু পরিমাণ কঠিন পদার্থ থাকবে। যেহেতু রক্তরস রক্তের একটা উপাদান, তাহলে এখানে শুধু পানি থাকবে না, বাট যেহেতু এটা রক্তরস, ঠিক আছে, এজন্য এখানে পানির পরিমাণটা বেশি পরিমাণে থাকবে। পানির পরিমাণটা কি থাকবে? পানির পরিমাণটা বেশি পরিমাণে থাকবে, পানির পরিমাণটা বেশি পরিমাণে থাকবে এবং পানির সাথে কিছু পরিমাণ কঠিন পদার্থ থাকবে, ঠিক আছে। পানির পদার্থে কিছু পরিমাণ কি থাকবে? কঠিন পদার্থ থাকবে। তাহলে পানি, ঠিক আছে, পানি বেশি পরিমাণ থাকবে। কতটুকু থাকবে? পানি থাকবে হচ্ছে 90 থেকে 92%। পানি থাকবে কতটুকু? পানি থাকবে হচ্ছে 90 থেকে 92%, ঠিক আছে, 90 থেকে 92%। দেন কঠিন পদার্থ থাকবে কতটুকু? কঠিন পদার্থ কতটুকু থাকবে? কিছু কিছু কঠিন পদার্থ থাকবে। রক্তরসের ভিতরে সব পানি না, কিছু কিছু সলিড, কিছু কিছু কঠিন পদার্থ থাকবে, ছোট ছোট দানা দানা থাকবে, কঠিন পদার্থের দানা, সেগুলা। তাহলে 90 থেকে 92, তাহলে 100 থেকে বাদ দিলে হয়ে যায় কতটুকু? 8 থেকে 10%। হয়ে যায় কতটুকু? হয়ে যায় হচ্ছে 8 থেকে 10%, ঠিক আছে, 8 থেকে 10%। দেন রক্তকণিকা আমরা পড়ছি গত ক্লাসে যে রক্তকণিকা মেইনলি যদি আমরা তিনটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি লোহিত রক্তকণিকা। তোমরা তো এই চ্যাপ্টারটা জীবনে প্রথমবারের মতো পড়তেছো, ঠিক আছে, বাট আমি পড়ানোর পরে এটা বিন্দুমাত্র কঠিন মনে হবে না, তোমার কাছে মনে হবে যে তুমি এটা 1000 বছর পড়ছো। শ্বেত রক্তকণিকা এবং আরেকটা হচ্ছে অনুচক্রিকা। তাহলে লোহিত রক্তকণিকা যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে আরবিসি, শ্বেত রক্তকণিকা যেটা হচ্ছে ডাব্লিউবিসি, এবং আরেকটা অনুচক্রিকা, ঠিক আছে, যেটাকে ইংলিশে থ্রম্বোসাইট বলি আমরা। কালকের ক্লাসে আমি পড়াছিলাম যে এটাকে আমরা থ্রম্বোসাইট বলি, অথবা এটাকে আমরা বলি হচ্ছে প্লাটিলেটস,
ঠিক আছে, থ্রম্বোসাইট বলি বা এটাকে আমরা বলি হচ্ছে প্লাটিলেটস। ঠিক আছে, থ্রম্বোসাইট বলি বা এটাকে আমরা বলি হচ্ছে প্লাটিলেটস। সমস্যা নাই, আজকে একটু টেকনিক্যাল প্রশ্ন করব, টাইপিং এক্সপার্ট মানে এ বি সি ডি এভাবে টাইপ করতে হবে, এ নাকি বি নাকি সি নাকি ডি, চারটা অপশন দিব, সমস্যা নেই, টেনশন করিও না। ঠিক আছে, ওকে, তাইলে এই পরিমাণ আমরা আসলাম। আচ্ছা, এখন কঠিন পদার্থ চিন্তা করো, কঠিন পদার্থ হচ্ছে আমাদের 8 থেকে 10%। ঠিক আছে, কঠিন পদার্থ হচ্ছে 8 থেকে 10%, 8 থেকে 10% হচ্ছে আমাদের কঠিন পদার্থ। ঠিক আছে, তাহলে কঠিন পদার্থ বললে এখানে তোমার কিছু কিছু উপাদান আসবে যেগুলো হচ্ছে অজৈব উপাদান, কিছু কিছু উপাদান আসবে জৈব উপাদান। কালকে ক্লাসে আমি বলছি যে অজৈব উপাদান আর জৈব উপাদানের মধ্যে পার্থক্য কি। জৈব উপাদান মানে হচ্ছে এখানে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, কার্বন এবং হচ্ছে হাইড্রোজেনের যৌগ বা কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন, এটার প্রাধান্য থাকবে, কার্বন এবং হাইড্রোজেন জাতীয় যৌগের প্রাধান্য থাকবে। আর অজৈব মানে কি, এখানে কার্বন এবং হাইড্রোজেন যৌগের তোমার তেমন কোনো প্রাধান্য থাকবে না, অন্য মৌলগুলো থাকবে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলা বেশি পরিমাণে থাকবে। ঠিক আছে, এগুলা বেশি পরিমাণে থাকবে। তো 8 থেকে 10% ভিতরে তোমার ম্যাক্সিমামই থাকে হচ্ছে কি, ম্যাক্সিমামই থাকে হচ্ছে জৈব উপাদান, ম্যাক্সিমামই থাকে আমার কি, ম্যাক্সিমামই থাকে হচ্ছে আমার জৈব উপাদান। ঠিক আছে, ম্যাক্সিমামই থাকে কি আমার জৈব উপাদান, প্রায় 7 থেকে 9%, 7 থেকে 9% থাকে আমার কি জৈব উপাদান, 7 থেকে 9% থাকে হচ্ছে আমার কি জৈব উপাদান। ঠিক আছে, আর অজৈব উপাদান, অজৈব উপাদান, অজৈব উপাদান, অজৈব উপাদান, অজৈব উপাদান থাকে হচ্ছে 0.9%, অজৈব উপাদান থাকে কতটুকু, 0.9%, 0.9%। ঠিক আছে, জৈব উপাদান, তাহলে জৈব উপাদান মানে কি, জৈব উপাদান মানে হচ্ছে এখানে কার্বন এবং হাইড্রোজেন, সিএইচ। ঠিক আছে, কার্বন এবং হাইড্রোজেন এই জাতীয় সিএইচ বন্ধন দেখাইলাম, বা তুমি আলাদা করে কার্বন হাইড্রোজেন দেখাতে পারো, এদের কি থাকবে, এদের প্রাধান্য থাকবে জৈব উপাদানগুলোর ভিতরে। অর্গানিক, অর্গানিক পড়ছো না, সেখানে সব কার্বন আর হাইড্রোজেনের কাহিনী। ঠিক আছে, এদের প্রাধান্য থাকবে এই উপাদানগুলোতে। আর এই জায়গায় তোমার কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য যেসব জৈব উপাদান, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এদের প্রাধান্য থাকবে অজৈব উপাদানের ভিতরে। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে এখন এই শ্বেত রক্তকণিকা, হ্যাঁ শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এটাকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি, মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি, শ্বেত রক্তকণিকাকে মেইনলি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটাকে বলা হচ্ছে এক গ্র্যানুলোসাইট, এক গ্র্যানুলোসাইট, এক গ্র্যানুলোসাইট, আরেকটাকে বলা হচ্ছে গ্র্যানুলোসাইট, আরেকটা বলা হচ্ছে গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট। ওকে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত আগে ক্লিয়ার করি যে আমরা রক্ত নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, রক্ত নিয়ে কথা বলতেছি, রক্ত নিয়ে কথা বলতেছি। তো রক্তকে আমরা মেইনলি সেন্টিফিকের জন্য দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে রক্তরোগ বা প্লাজমা যেটা হচ্ছে 55%, আর রক্তকণিকা এটা হচ্ছে আমার 45%। ঠিক আছে, 45%। হ্যাঁ, বেগম রোকেয়া চলে আসছে, বেগম রোকেয়া তোমাকে স্বাগতম। ঠিক আছে, তুমি হচ্ছে নারী জাগরণের অগ্রদূত, এবং তোমরা কি জানো যে বেগম রোকেয়া যে তারিখে জন্মাইছে ওই তারিখে মারা গেছে। মোস্ট প্রবাবলি এটা কবে, কত হবে, 9 ডিসেম্বর না, 9 ডিসেম্বর হওয়ার কথা। যে বেগম রোকেয়া তোমার হচ্ছে যে কত তারিখে জন্মগ্রহণ, যে তারিখে জন্মগ্রহণ করছে ওই তারিখে মারা গেছে, আমার এটা মনে আছে যে 9 ডিসেম্বর। ঠিক আছে, বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত, তোমরা কি এটা জানো? হ্যাঁ, 9 ডিসেম্বর। ঠিক আছে, 9 ডিসেম্বর জন্মগ্রহণ করছে এবং 9 ডিসেম্বরই মারা গেছে। দেখছো আমি তোমাদের থেকে কত ভালো পড়াশোনা করছি। ঠিক আছে, 9 ডিসেম্বর জন্ম, 9 ডিসেম্বরের মৃত্যু। ঠিক আছে, 9 ডিসেম্বরে জন্মগ্রহণ করছে এবং 9 ডিসেম্বরই মারা গেছে। ওকে, যাই হোক, তোমরা এত এত ডিপলি তো পড়াশোনা করো না, যাই হোক, তাহলে রক্তকণিকা হচ্ছে 45%। রক্তকণিকার ভিতরে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা যেটাকে আমরা বলি হচ্ছে আরবিসি, শ্বেত রক্তকণিকা এটা হচ্ছে ডাব্লিউবিসি, অনুচক্রিকা এটা হচ্ছে থ্রম্বোসাইটস। ঠিক আছে, অনুচক্রিকা মানে হচ্ছে থ্রম্বোসাইট। হ্যাঁ ইমরান বলবো, সমস্যা নাই, এ পর্যন্ত আগে আসো। দেন পানি, রক্তরসের ভিতরে প্রাণী থাকে 90 থেকে 92%, কঠিন পদার্থ থাকে হচ্ছে 8 থেকে 10%, 8 থেকে 10%। এই কঠিন পদার্থের ভিতরে অজৈব উপাদান,
অজৈব উপাদান থাকে হচ্ছে 0.9%, আর জৈব উপাদানটা বেশি থাকে, মেনলি কার্বন এবং হাইড্রোজেন, এটা থাকে হচ্ছে 7 থেকে 9%। ওকে, এখন আমরা এই জায়গায় গিয়ে আটকে গেছি যে শ্বেত রক্তকণিকা WBC, ঠিক আছে। এখানে একটা পাইছি অ্যাগ্রানুলোসাইট, একটা পাইছি গ্রানুলোসাইটস। ওকে, তাহলে আমাদের এই জিনিসটা আগে বুঝতে হবে এখন। তাহলে অ্যাগ্রানুলোসাইটস, ঠিক আছে, অ্যাগ্রানুলোসাইটস, অ্যাগ্রানুলোসাইটস, ঠিক আছে। তো এটাকে যদি আমি ইংলিশে লিখি তাহলে কিরকম হয়, অ্যাগ্রানুলোসাইট, ঠিক আছে, অ্যাগ্রানুলোসাইট, ঠিক আছে। এ মানে কি, এ মানে হচ্ছে নাই, এ কথাটার মানে কি, এ কথাটার মানে হচ্ছে নাই, ঠিক আছে। আর গ্র্যানিউলো, গ্র্যানিউলো কথাটার মানে কি, গ্র্যানিউলো কথাটা আসছে কই থেকে, গ্র্যানিউলো কথাটা আসছে গ্র্যানিউল থেকে, গ্র্যানিউলো কথাটার মানে হচ্ছে গ্র্যানিউল থেকে আসছে, ঠিক আছে। আর সাইট, সাইট মানে হচ্ছে সেল, সাইট বা সাইটো কথাটার মানে হচ্ছে সেল, যাকে আমরা বাংলায় বলি হচ্ছে কোষ। তাহলে অ্যাগ্রানুলোসাইটস, অ্যাগ্রানুলোসাইটস, হ্যাঁ, অ্যাগ্রানুলোসাইটস, ঠিক আছে। তাহলে এ মানে হচ্ছে নাই, এ কথাটার মানে হচ্ছে বায়োলজিতে এ মানে হচ্ছে নাই, ঠিক আছে। যে কোনো জিনিসের আগে এ লাগাই দেওয়া মানে কি নাই, ওই জিনিস নাই, ওই জায়গায় নাই। দেন গ্র্যানিউলো আসছে হচ্ছে গ্র্যানিউল থেকে, গ্র্যানিউল কথাটার বাংলা হচ্ছে দানা, গ্র্যানিউল কথাটার বাংলা কি, গ্র্যানিউল কথাটার বাংলা কি, গ্র্যানিউল কথাটার মানে হচ্ছে দানা। আর সাইট কথাটার মানে হচ্ছে কোষ, ঠিক আছে। তাহলে নাই দানা এমন কোষ, ঠিক আছে, যে কোষে দানা নাই। তাহলে অ্যাগ্রানুলোসাইটস মানে হচ্ছে যে কোষে কি নাই, যে কোষে দানা নাই, তাহলে এটা হচ্ছে দানাবিহীন, ঠিক আছে। যে কোষে গ্র্যানিউলস নাই, গ্র্যানিউলস তো চিনো, দানা, ছোট ছোট দানা, ধরো এরকম হলো গ্র্যানিউলস, ছোট ছোট দানা, দানা, ঠিক আছে, দানা, এরকম গ্র্যানিউলস, ঠিক আছে। তাহলে এদের ভিতরে কি নাই, এদের ভিতরে তোমার হচ্ছে গ্র্যানিউলস বা হচ্ছে দানা নাই, ঠিক আছে। এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে দানাবিহীন, ঠিক আছে, দানাবিহীন। বিভিন্ন কালারের দানা হইতে পারে, ধরো লাল কালারের দানা, এরকম ছোট ছোট দানা, ঠিক আছে, ছোট ছোট দানা, এগুলোকে বলা হয় দানা বা হচ্ছে গ্র্যানিউলস, ঠিক আছে। এই গ্র্যানিউলস গুলা আমার নাই এই শ্বেত রক্তকণিকা গুলোতে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে শ্বেত রক্তকণিকা গুলাতে কিছু কিছু শ্বেত রক্তকণিকা আছে যেগুলোর ভিতরে দানা থাকে, আর কিছু কিছু শ্বেত রক্তকণিকা আছে যেগুলোর ভিতরে দানা থাকে না। তাহলে যেগুলা দানাবিহীন এদেরকে আমরা বলি হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, ঠিক আছে, অ্যাগ্রানুলোসাইটস। বাট যদি আমি বলি গ্র্যানিউলোসাইট, গ্র্যানিউলোসাইট, যদি আমি বলি গ্র্যানিউলোসাইট, ঠিক আছে, তাহলে এই গ্র্যানিউল মানে এখানে দানা আছে, আর সাইট মানে হচ্ছে কোষ। তাহলে এই গ্র্যানিউল গুলাতে কি আছে, এই গ্র্যানিউল গুলাতে, হ্যাঁ, এই গ্র্যানিউল গুলাতে কি আছে, এই গ্র্যানিউল গুলাতে হচ্ছে তোমার দানা আছে। তাহলে গ্র্যানিউলোসাইট মানে হচ্ছে এগুলো হচ্ছে দানাযুক্ত, তাহলে দানাযুক্ত। আর যেগুলো, এগুলো যেহেতু শ্বেত রক্তকণিকা, তাহলে এগুলো হচ্ছে দানাযুক্ত WBC, আর এগুলো হচ্ছে দানাবিহীন WBC, ঠিক আছে। এক জায়গায় দানা আছে, এক জায়গায় দানা নাই। ওকে, তাহলে এতটুকু আমরা বুঝে গেছি। অ্যাগ্রানুলোসাইটস মানে হচ্ছে দানা নাই, ঠিক আছে। অ্যাগ্রানুলোসাইটস মানে হচ্ছে এই জায়গায় কি নাই, এই জায়গায় কি নাই, এই জায়গায় হচ্ছে আমাদের দানা নাই। আর গ্র্যানুলোসাইটস মানে হচ্ছে এই জায়গায় কি আছে, এই জায়গায় হচ্ছে আমাদের দানা আছে। ওকে, এখন অ্যাগ্রানুলোসাইটস এর ভিতরে কারা কারা পড়ে, ঠিক আছে। অ্যাগ্রানুলোসাইট মানে দানা নাই, এদের ভিতরে কারা কারা পড়ে, ঠিক আছে। এদের ভিতরে পড়ে হচ্ছে মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট, ঠিক আছে। এদের ভিতরে পড়ে কে, মনোসাইট, মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট। তাহলে আমি দুইটা কথা লিখছি, একটা হচ্ছে মনোসাইট, একটা হচ্ছে লিম্ফোসাইট, ঠিক আছে, মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট। তাহলে আমি যদি মনোসাইট লিখি, মনোসাইট, তাহলে এইটা এটা এক ধরনের শ্বেত রক্তকণিকা, এটা এক ধরনের শ্বেত রক্তকণিকা, এবং এটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইটস। তার মানে এই জায়গায় দানা নাই, এই জায়গায় গ্র্যানিউলস নাই, গ্র্যানিউলস এর বাংলা হচ্ছে দানা, ঠিক আছে, এই জায়গায় দানা নাই, ঠিক আছে। তাহলে মনোসাইট, ঠিক আছে, মনোসাইট, এটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে, মনো কথাটার মানে হচ্ছে এক, মনো কথাটার মানে কি, মনো কথাটার মানে হচ্ছে সিঙ্গেল, মনো কথাটার মানে হচ্ছে সিঙ্গেল বা হচ্ছে এক, ঠিক আছে, একাকী। সাইট মানে হচ্ছে কোষ, তার মানে এটা হচ্ছে একটা মাত্র কোষ। যদি আমি সহজ বাংলা এটাকে
উচ্চারণ করি, একমাত্র কোষ। ঠিক আছে, তার মানে সিঙ্গেল কোষ, একটা কোষ যে একটু বড়, একটা মাত্র কোষ, একটা মাত্র নিউক্লিয়াস, একটা মাত্র কোষ, একটা মাত্র নিউক্লিয়াস। যদি আমি এটাকে শব্দের অর্থ করি যে মনোসাইট বলতে কি বোঝাচ্ছে, সাইট মানে কোষ, মনে মানে এক, একটা মাত্র কোষ, একটা মাত্র বৃহৎ কোষ, এবং এটার ভিতরে একটা মাত্র নিউক্লিয়াস। ঠিক আছে, একটা মাত্র বড় কোষ এবং এটার মাঝখানে একটা মাত্র নিউক্লিয়াস। তাহলে মনো মানে হচ্ছে সিঙ্গেল কোষ, একক কোষ, এবং এটার একটা মাত্র নিউক্লিয়াস। ঠিক আছে, সিঙ্গেল কোষ এবং এটার কয়টা নিউক্লিয়াস, এটা হচ্ছে তোমার একটা মাত্র নিউক্লিয়াস। ওকে, তাহলে তাহলে এরপরে আমরা কোথায় যাব? এরপরে আমরা যাব হচ্ছে লিম্ফোসাইট। ঠিক আছে, এরপরে আমরা যাব হচ্ছে কোথায়? লিম্ফোসাইট। লিম্ফোসাইট, ঠিক আছে, লিম্ফোসাইট। হ্যাঁ, এরপর আমরা যাব হচ্ছে লিম্ফোসাইট। ঠিক আছে, লিম্ফোসাইট। তাহলে মনোসাইট মানে হচ্ছে একক কোষ, মুখস্থ হয়ে যাবে, কিন্তু মুখস্থ হয়ে যাওয়া উচিত। সিঙ্গেল একটা মাত্র কোষ এবং নিউক্লিয়াসটা বড়, সিঙ্গেল নিউক্লিয়াস, সিঙ্গেল বড় নিউক্লিয়াস, সিঙ্গেল লার্জ নিউক্লিয়াস, একটা মাত্র কোষ যার একটা মাত্র নিউক্লিয়াস, বড় নিউক্লিয়াস। একদম ক্লিয়ারলি নোট হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। যেমন লিম্ফো, লিম্ফো কথাটা আসছে হচ্ছে লিম্ফ থেকে। লিম্ফো কথাটা আসছে থেকে, লিম্ফো কথাটা আসছে হচ্ছে লিম্ফ থেকে। লিম্ফের বাংলা হচ্ছে লসিকা। ঠিক আছে, লিম্ফের বাংলা হচ্ছে লসিকা। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া লসিকা কি? লসিকা কি এটা আমরা পরবর্তীতে ব্যাখ্যা করবো যখন লসিকা টপিক্সটা পড়াবো। এখন আমরা লসিকা টপিক্সটা পড়াচ্ছি না। তো আপাতত মনে রাখো লসিকা হচ্ছে এক ধরনের তরল, তাই না? লসিকা হচ্ছে এক ধরনের তরল যেগুলা রক্তের পাশাপাশি দেহের ভিতরে থাকে। লসিকা হচ্ছে এক ধরনের তরল, আপাতত মনে রাখো, যেগুলো রক্তের পাশাপাশি দেহের ভিতরে থাকে, এক ধরনের তরল যেটা রক্তের পাশাপাশি আমাদের দেহে থাকে। তাহলে লিম্ফোসাইট, লিম্ফোসাইট, সাইট মানে তো কোষ, আমরা জানি সেল বা হচ্ছে কোষ। তাহলে এই লিম্ফোসাইট অর্থ দ্বারা আমরা কি বুঝতে পারি? লিম্ফোসাইট অর্থ দ্বারা বুঝতে পারি এই ধরনের শ্বেত রক্তকণিকা, এই ধরনের শ্বেত রক্তকণিকা যেটা হচ্ছে অ্যাগ্রেনুলোসাইটস। অ্যাগ্রেনুলোসাইটস মানে হচ্ছে দানাবিহীন। এদেরকে আমরা কোথায় পাবো? এদেরকে আমরা পাবো হচ্ছে লসিকা তরলে পাবো। লিম্ফোসাইটস এমন এক ধরনের শ্বেত রক্তকণিকা যাদেরকে আমরা কোথায় পাবো? এদেরকে আমরা কোথায় পাবো? এদেরকে আমরা লসিকা তরলে পাবো। এদেরকে আমরা কোথায় পাইতে পারি? এদেরকে আমরা লসিকা তরলে পেতে পারি, লসিকাতে পেতে পারি। এদেরকে আমরা লসিকায় পেতে পারি, তাই না? এদেরকে আমরা কোথায় পেতে পারি? লসিকায় পেতে পারি, মানে হচ্ছে লিম্ফসে পেতে পারি, লিম্ফ। ঠিক আছে, লিম্ফ বা হচ্ছে লিম্ফেটিক সিস্টেম। লিম্ফেটিক সিস্টেম যে আছে আমাদের বডিতে, আমাদের শরীরে, আমরা পড়াবো পরবর্তীতে, সেখানে আমরা হচ্ছে লিম্ফোসাইটটাকে পেতে পারি। ঠিক আছে, লিম্ফোসাইটটাকে পেতে পারি। ঠিক আছে, লিম্ফোসাইটটাকে আমরা কোথায় পেতে পারি? লিম্ফ বা হচ্ছে লসিকা তরলে পেতে পারি। ঠিক আছে, আপাতত এতটুকু মনে রাখলে হবে। ওকে, তাহলে মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইটের কাহিনী চলে গেছে। ওকে, এবার হচ্ছে গ্র্যানুলোসাইটস। গ্র্যানুলোসাইটস, ঠিক আছে, এটার ভিতরে আবার তিনটা জিনিস আছে। গ্র্যানুলোসাইটসের ভিতরে আবার তিনটা জিনিস আছে। ঠিক আছে, তিনটা জিনিস আছে। একটা হচ্ছে নিউট্রোফিল, এটা লেখটা অনেক ছোট হয়ে যাচ্ছে, তোমরা বই থেকে দেখে লিখে ফেলবা। নিউট্রোফিল, ঠিক আছে। একটা হচ্ছে ইউসিনোফিল, ইউসিনোফিল, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে বেজোফিল। একটা হচ্ছে নিউট্রোফিল, ঠিক আছে, একটা হচ্ছে নিউট্রোফিল, একটা হচ্ছে ইউসিনোফিল, এবং আরেকটা হচ্ছে বেজোফিল। হ্যাঁ হ্যাঁ, ওকে, সবাই ক্লাসে মনোযোগ দাও। বেশিক্ষণ পড়াবো না আজকে, কিন্তু ক্লাসে মনোযোগ দিতে হবে। ঠিক আছে, তাহলে গ্র্যানুলোসাইটস, গ্র্যানুলোসাইটস এর ভিতরে তোমার দানা আছে। 1 ঘন্টা 15 মিনিট পড়াবো, তাও যদি তোমরা দুষ্টামি করো তাহলে কি হবে? 1 ঘন্টা 15 মিনিট মনোযোগ দিতে হবে না দিনে পড়াশোনার জন্য? তাহলে নিউট্রোফিল, ইউসিনোফিল এবং হচ্ছে বেসোফিল। ঠিক আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং হচ্ছে বেসোফিল। তো এখন আমি যদি লিখি যে নিউট্রোফিল, নিউট্রোফিল, ঠিক আছে, নিউট্রোফিল, তাহলে এরপর আমি যদি লিখি ইউসিনোফিল, আমি যদি লিখি বেজোফিল, আমি মোটামুটি লিখলাম। ঠিক আছে, যে নিউট্রোফিল, ইউসিনোফিল এবং হচ্ছে বেজোফিল। ঠিক আছে, বেজোফিল। ওকে, তো এই তিনটা, এগুলো হচ্ছে গ্র্যানুলোসাইটস। এই তিনটা কি? এই তিনটা হচ্ছে গ্র্যানুলোসাইটস, গ্র্যানুলোসাইটস। ঠিক আছে, গ্র্যানুলোসাইটস। তাহলে গ্র্যানুলোসাইটস
গ্র্যানুলোসাইটস মানে হচ্ছে এগুলো হচ্ছে দানা, গ্র্যানুলোসাইটস মানে হচ্ছে এগুলো হচ্ছে দানাদার বা হচ্ছে দানাযুক্ত। তাহলে যে কোনো জিনিস যদি দানাযুক্ত হয়, যে কোনো আছে কি মিম নাই, মঞ্জিলা মিম নাই, ও কোথায়, যাই হোক, ও যদি তোমার দানাযুক্ত হয় তাহলে তুমি এদেরকে কি করতে পারবা, ফিল করতে পারবা, ঠিক আছে, ফিল করতে পারবা। তাহলে এদের বাংলা নামে সে সবার নামে কি আছে, ফিল আছে, তার মানে হচ্ছে তুমি এদেরকে ফিল করতে পারবা, নিউট্রোফিলকে ফিল করতে পারবা, ইওসিনোফিলকে ফিল করতে পারবা। তাহলে আমার তোমার মনে রাখার জন্য আর কোনো কষ্ট করতে হচ্ছে না যে সবার নামে শেষে ফিল আছে, সবার নামে শেষে ফিল আছে, তার মানে কি, সবার নামে শেষে ফিল আছে মানে এরা হচ্ছে দানাদার এবং এদেরকে তোমরা হচ্ছে হাত দিয়ে ফিল করতে পারবা। তাহলে মনে থাকবে ফিল করা মানে কি, দানা ফিল করতে পারো, তাহলে এগুলো সবগুলো হচ্ছে গ্র্যানুলোসাইটস, ঠিক আছে। ফিল করা মানে হচ্ছে এগুলো তুমি দানা দিয়ে ফিল করতে পারো, তার মানে হচ্ছে এগুলো হচ্ছে গ্র্যানুলোসাইটস, ঠিক আছে, এগুলো হচ্ছে গ্র্যানুলোসাইটস। তাহলে এই জায়গায় দেখো, এই জায়গায় আমরা হচ্ছে এদেরকে ফিল করতে পারি, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং হচ্ছে বেসোফিল, ঠিক আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং হচ্ছে বেসোফিল। তাহলে এদেরকে আমরা ফিল করতে পারি, তার মানে কি এগুলো হচ্ছে দানাদার বা হচ্ছে দানাদার বা হচ্ছে তোমার হচ্ছে যে দানাদার বা হচ্ছে এগুলা মানে ফিল করা যায়, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং হচ্ছে বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং হচ্ছে বেসোফিল। ওকে, তাহলে এখন খেয়াল করো, এখন একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে, যে বেসোফিল, বেসোফিল, ঠিক আছে, বেসোফিল, বেসোফিলে কি আছে, দানা আছে, বেসোফিলে কি আছে, দানা আছে, ঠিক আছে, বেসোফিলে কি আছে, দানা আছে। ওকে, তো বেসোফিলের যে দানা আছে, বেসোফিলের ভিতরে তো দানা আছে, তাই না, অনেকগুলো ছোট ছোট গ্র্যানুলস বা হচ্ছে দানা আছে। ধরো আমি নরমালি একটা জিনিস আঁকি, ধরো এটাকে একটা বেসোফিল আঁকলাম নরমালি, ঠিক আছে, নরমালি একটা কোষ আঁকলাম, ধরো নরমালি বেসোফিল জীবনে এরকম দেখতে না, বাট ধরো আঁকলাম, ধরো এটা হচ্ছে বেসোফিলের দানা, সাপোজ, ঠিক আছে, ধরো এর সাইটোপ্লাজমে অনেকগুলো দানা আছে, ঠিক আছে, সাইটোপ্লাজমে অনেকগুলো দানা আছে, তুমি ধরে নাও। তাহলে এই বেসোফিল যে একটা শ্বেত রক্তকণিকা, বেসোফিল হচ্ছে তোমার ধরো একটা শ্বেত রক্তকণিকা, ঠিক আছে, বেসোফিল হচ্ছে একটা শ্বেত রক্তকণিকা, এর সাইটোপ্লাজমে যে দানা থাকে, এর সাইটোপ্লাজমে তোমার যে দানা থাকে, হ্যাঁ এই দানা থাকে, ঠিক আছে, এই দানাগুলা তোমার হচ্ছে বেসিক, বেসিক, বেসিক মানে কি, বেসিক কথাটার মানে হচ্ছে ক্ষারীয় বা হচ্ছে অ্যালকালাইন, ক্ষারীয় বা হচ্ছে অ্যালকালাইন, বেসিক কথাটার মানে হচ্ছে ক্ষারীয় বা হচ্ছে অ্যালকালাইন, ঠিক আছে, এরকম রঞ্জকে রঞ্জিত হয়, ঠিক আছে, ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয়। ঠিক আছে, ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত হয়। ধরো সাপোজ আমি চিন্তা করলাম যে এটা একটা বেসোফিল, একটা কোষ, এটা একটা বেসোফিল, আমি চিন্তা করলাম বেসোফিলটা কখনো এরকম দেখতে না, এটা নির্দিষ্ট স্থায়ী আছে, বিভিন্ন নিউক্লিয়াসটা অনেক রকম আছে, এটা আমরা রাখতে হবে, এটা আমরা আঁকবো ক্লাসে। বাট ধরো আমি চিন্তা করলাম যে এটা একটা বেসোফিল, বা এটা একটা বেসোফিল যেখানে অনেকগুলো দানা আছে। তো এই দানাগুলো হচ্ছে বেসিক অথবা অ্যালকালাইন অথবা ক্ষারকীয় রঞ্জকে রঞ্জিত হবে, ঠিক আছে, ক্ষারকীয় রঞ্জকে রঞ্জিত হবে, ক্ষারকীয় রঞ্জকে রঞ্জিত হবে, ঠিক আছে, এবং এটার কালারটা অনেকটা নীল হয়ে যাবে, ঠিক আছে, এটাকে দেখতে অনেকটা কেমন মনে হবে, এটাকে মনে ডার্ক ব্লু মনে হবে, ঠিক আছে, ডার্ক ব্লু মনে হবে, ঠিক আছে, বা অনেকটা নীল কালারের মনে হবে, বেসোফিলটাকে দেখতে নীল কালারের মনে হবে, যে এটা বেসিক বা অ্যালকালাইন বা হচ্ছে ক্ষারকীয় যে রঞ্জক গুলো আছে, বিভিন্ন ডাই থাকে, ডাই, ডাই কথাটার মানে হচ্ছে মানে রঞ্জক, ঠিক আছে। এরকম তোমরা যখন বড় হবা, মেডিকেলে যাবা, তখন দেখবা যে প্যাথোলজি একটা সাবজেক্ট আছে, প্যাথোলজি একটা সাবজেক্ট আছে, ঠিক আছে, এই প্যাথোলজি একটা সাবজেক্টে তোমাদের এই রক্ত কণিকা গুলাকে তারা বিভিন্ন রঙে রঞ্জিত করে মাইক্রোস্কোপের নিচে দেখে, বিভিন্ন রঙে রঞ্জিত করে মাইক্রোস্কোপের নিচে দেখে, তখন এদের বিভিন্ন কালার দেখা যায়। তো তখন এই বেসোফিলটাকে একটা শ্বেত রক্তকণিকা মেইনলি তারা হচ্ছে ক্ষারকীয় রঞ্জকে রঞ্জিত হয়, ক্ষারকীয় রঞ্জকে রঞ্জিত হয়, ঠিক আছে, ক্ষারকীয় রঞ্জকে রঞ্জিত হয়। এরকম অনেকগুলো ক্ষারকীয় রঞ্জক আছে, যেমন মিথিলিন ব্লু, মিথিলিন ব্লু একটা ক্ষারকীয় রঞ্জক, মিথিলিন ব্লু। তো এই বেসোফিলটা ওই মিথিলিন ব্লু ক্ষারকীয় রঞ্জকে তোমার হচ্ছে যে রঞ্জিত হইলে তোমার এটাকে দেখতে অনেকটা ডার্ক ব্লু বা ব্লু কালারের মনে হবে, ঠিক আছে, ব্লু কালারের মনে হবে। হ্যাঁ তো হ্যাঁ, ওকে, কে কে কি কমেন্ট করতেছে? আচ্ছা পড়াশোনা করো, আরে 1 ঘন্টা 15 মিনিট পড়াবো না। দেখো তোমরা পড়াশোনা না করলে তোমাদের নিজেদের ভবিষ্যতের ক্ষতি না,
আমার কিছু লস হবে, আমার কিছু লস হবে না। তুমি পড়াশোনা করলে না করলে তোমার নিজেরই ক্ষতি হবে। তো 1 ঘন্টা 15 মিনিট পড়াবো তোমাকে, তো আমি বলছি। তো এই টাইমটা একটু মনোযোগ দাও, প্লিজ মনোযোগ দাও, হ্যাঁ একটু মনোযোগ দাও। ওকে, তাহলে বেসোফিল মানে হচ্ছে বেসোফিল, ঠিক আছে, বেসোফিল। তো এই বেসোফিল, ঠিক আছে, এই বেসোফিলের ভিতরে এই বেসো কথাটা দ্বারা মেইনলি আমাকে এখানে বোঝাচ্ছে যে এরা বেসিক বা হচ্ছে ক্ষারীয় বা হচ্ছে অ্যালকালাইন বা হচ্ছে ক্ষারকীয় রঞ্জকে রঞ্জিত হয়, ঠিক আছে, ক্ষারকীয় রঞ্জকে রঞ্জিত হয়, বেসিক বা অ্যালকালাইন বা হচ্ছে ক্ষারকীয় রঞ্জকে রঞ্জিত হয়, ঠিক আছে। আর ফিল, ফিল কথাটার মানে কি? PHIL, ফিল, ঠিক আছে, PHIL, ফিল, ঠিক আছে। ফিল কথাটার মানে কি? ফিল, এখানে ফিল বলতে মেইনলি বোঝাচ্ছে হচ্ছে কারোর প্রতি আকর্ষিত হওয়া, কারোর প্রতি আকর্ষিত হওয়া, ঠিক আছে। ফিল কথার দ্বারা মেইনলি এখানে বোঝাচ্ছে কারোর প্রতি অ্যাট্রাক্ট হওয়া বা হচ্ছে আকর্ষিত হওয়া। তো এই বেসোফিল নামক এই রক্তকণিকাটা, এই বেসোফিল নামক এই রক্তকণিকাটা মেইনলি আমাদের একটা ক্ষারকীয় রঞ্জকের প্রতি আকৃষ্ট হয়, ঠিক আছে, একটা ক্ষারকীয় রঞ্জকের প্রতি আকৃষ্ট হয়, ঠিক আছে। বেসোফিলটা মেইনলি ফিল মানে সে অ্যাট্রাক্ট বোধ করে কার প্রতি? বেসো মানে হচ্ছে বেসিক বা অ্যালকালাইন ক্ষারকীয় বা হচ্ছে অ্যালকালাইন বা হচ্ছে ক্ষারকীয় রঞ্জকের প্রতি সে কি ফিল করে? আকর্ষণ ফিল করে, আকর্ষণ ফিল করে, যদি আমরা শব্দের অর্থ হিসেবে চিন্তা করি বেসোফিলটা। দেন ইউসিনোফিল, ফিল মানে হচ্ছে কারোর প্রতি অ্যাট্রাকশন ফিল করা, ফিল কথাটার মানে হচ্ছে কারোর প্রতি অ্যাট্রাক্ট ফিল করা বা কাউকে ভালোবাসা বা এরকম কিছু একটা জিনিস, ঠিক আছে। তো ইউসিনোফিল এই যে শ্বেত রক্তকণিকাটা আছে যেটা হচ্ছে গ্র্যানিউলোসাইট, মানে তার ভিতরে দানা আছে, ঠিক আছে, তার ভিতরে দানা আছে, গ্র্যানিউলোসাইট, সে হচ্ছে ইউসিন রঞ্জকের প্রতি আকর্ষিত হয়। কিসের প্রতি আকর্ষিত হয়? ইউসিন, ইউসিন একটা রঞ্জক আছে, ইউসিন একটা ডাই, ইউসিন একটা, ঠিক আছে, ইউসিন এক ধরনের রঞ্জক, ঠিক আছে, ইউসিন এক ধরনের রঞ্জক, ঠিক আছে, এর প্রতি সে আকৃষ্ট হয়। ইউসিন একটা রঞ্জক এবং ইউসিন একটা হচ্ছে অ্যাসিডিক ডাই, মানে হচ্ছে এটা একটা অ্যাসিডিক রঞ্জক, ঠিক আছে, এটা এক ধরনের অ্যাসিডিক রঞ্জক, ঠিক আছে, এটা এক ধরনের কি? অ্যাসিডিক রঞ্জক, ঠিক আছে, অ্যাসিডিক বা হচ্ছে অ্যাসিডীয় রঞ্জক, ঠিক আছে, অ্যাসিডিক বা হচ্ছে এটা একটা অ্যাসিডিক রঞ্জক, ঠিক আছে, অ্যাসিডিক রঞ্জক। আচ্ছা, তো এখন এইটা, ঠিক আছে, এটার কালার কেমন হয়ে যায়? এটার কালার এলসিন রঞ্জকটা, এটা যখন হচ্ছে তোমার ধরো একটা ইউসিনোফিল তুমি পাইছো, আমার হাতে একটা ইউসিনোফিল, এটাকে তুমি যদি ইউসিন রঞ্জকে রঞ্জিত করো তাহলে এটা কালার অনেকটা লাল বর্ণের হয়ে যায়, ঠিক আছে, ব্রাইট রেড বা হচ্ছে রেড কালার, ব্রাইট রেড অথবা রেড বর্ণ, ঠিক আছে, মেইনলি রেড কালার, তুমি রেড কালারে মনে রাখবা যে এটা লাল বর্ণ হয়ে যায়, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি হয়ে যায়? লাল বর্ণ হয়ে যায়, ঠিক আছে, লাল বর্ণ হয়ে যায়, লাল বর্ণ হয়ে যায়। ওকে, তাহলে এটা মেইনলি কি হয়ে যায়? লাল বর্ণ হয়ে যায়। ওকে, তো এখন তাহলে এদের ইউসিনোফিলটা মেইনলি, এটা ইউসিনোফিল এরা মেইনলি অ্যাট্রাক্টেড হয় হচ্ছে ইউসিনের প্রতি, ইউসিনোফিলটা মেইনলি অ্যাট্রাক্টেড হয় হচ্ছে ইউসিনোফিলের প্রতি, ঠিক আছে, এবং ইউসিনোফিল রঞ্জকে রঞ্জিত হওয়ার পর এদের কালারটা অনেকটা ব্রাইট রেড হয়ে যায়, ঠিক আছে, ব্রাইট রেড হয়ে যায়, রেড কালারে হয়ে যায়, মেইনলি রেড কালারে হয়ে যায়। আর বেসোফিল, বেসিক বা হচ্ছে অ্যালকালাইন বা ক্ষারকীয় রঞ্জক, যেমন মিথিলিন ব্লু, ঠিক আছে, মিথিলিন ব্লু, তাহলে মিথিলিন ব্লু একটা হচ্ছে তোমার ক্ষারকীয় রঞ্জক, ঠিক আছে, মিথিলিন ব্লু একটা ক্ষারকীয় রঞ্জক, ঠিক আছে, মিথিলিন ব্লু একটা ক্ষারকীয় রঞ্জক, ঠিক আছে। তো বা হচ্ছে বেসিক ডাই, ঠিক আছে, মিথিলিন ব্লু, যদি আমি বাংলায় লিখি তাহলে এটা এরকমই হবে, মিথিলিন ব্লু, একটা এরকম অনেকগুলা ক্ষারকীয় রঞ্জক আছে, এদের দ্বারা রঞ্জিত হলে দেন তোমার এটা অবশ্যই ওই কালারের হবে। তাহলে ইওসিনটা এটা মেইনলি তোমার এই কালারের হচ্ছে। ওকে, তো এখন তুমি খেয়াল করো নিউট্রোফিল, ঠিক আছে, তো নিউট্রোফিল যে রঞ্জকটা, ঠিক আছে, নিউট্রোফিল, এখানে প্রথম কথা আসছে হচ্ছে নিউট্রাল। নিউট্রো কথাটার মানে কি? নিউট্রো কথাটার মানে হচ্ছে নিউট্রাল, মানে সে হচ্ছে নিউট্রাল, ঠিক আছে, সে হচ্ছে নিউট্রাল এবং সে নিউট্রালের প্রতি ফিলিক হয়, মানে সে নিউট্রালের প্রতি আকর্ষিত হয়, ঠিক আছে, সে নিউট্রালের প্রতি আকৃষ্ট হয়, তার মানে কি? এ হচ্ছে তোমার, একে তোমার অ্যাসিডিক বা হচ্ছে বেসিক, যে দুইটা ডাই আছে, অ্যাসিডিক ডাই এবং হচ্ছে বেসিক ডাই, ঠিক আছে, অ্যাসিডিক ডাই অথবা বেসিক ডাই, তার মানে নিউট্রোফিলের ভিতরে যে গ্র্যানিউলস গুলো থাকে,
নিউট্রোফিলের ভিতরে যে দানাগুলো থাকে এরা হচ্ছে নিউট্রাল। নিউট্রোফিলের ভিতরে যে দানাগুলো থাকে এরা হচ্ছে মেইনলি নিউট্রাল। তাহলে নিউট্রাল হলে এই নিউট্রোফিলের যে ডাইগুলো থাকে, নিউট্রোফিলের যে ডাইগুলো থাকে এটাকে তুমি সহজে না অ্যাসিডিক ডাই মানে ইউসিন, ইউসিন তো একটা অ্যাসিডিক ডাই, অ্যাসিডিক রঞ্জক, তুমি না তো তাকে তুমি ইউসিন দিয়ে রঞ্জিত করতে পারো, না তুমি হচ্ছে এখানে মিথিলিন ব্লু বা হচ্ছে ক্ষারকীয় যে রঞ্জকগুলো আছে এই রঞ্জকগুলো দিয়ে রঞ্জিত করতে পারো। তার মানে তুমি একটা প্যারায় পড়ে যাও যে আমি নিউট্রোফিলকে আসলে কি অ্যাসিডিক ক্ষারক দিয়ে রঞ্জিত করব না বেসিক ক্ষারক দিয়ে রঞ্জিত করব, এ তো রঞ্জিত হয় না। তার মানে এরা হচ্ছে ডিফিকাল্ট টু স্টেন, স্টেন মানে হচ্ছে এদেরকে রঞ্জিত করা। তার মানে হচ্ছে এই নিউট্রোফিলটাকে সহজে রঞ্জিত করা যায় না, নিউট্রোফিলটাকে সহজে কি করা যায় না, মানে এদের নিউট্রোফিলের যে গ্র্যানিউলস গুলো থাকে, নিউট্রোফিলের যে গ্র্যানিউলস গুলো থাকে এদেরকে আমরা সহজে কি করতে পারি না, ঠিক আছে, সহজে রঞ্জিত করতে পারি না, ঠিক আছে, রঞ্জিত করতে পারি না। কারণ এরা না অ্যাসিডের প্রতি, এদের গ্র্যানিউলস বা দানাগুলা না অ্যাসিডের প্রতি আকর্ষণ বোধ করে না বেসিক বা ক্ষারের প্রতি আকর্ষণ বোধ করে, এরা নিউট্রাল থাকতে চায়। তো এদের কালারটা মেইনলি তখন কেমন হয়, নিউট্রোফিলের কালারটা মেইনলি তখন আমরা যখন ই করি, ঠিক আছে। তো এই নিউট্রোফিলটা তোমার হচ্ছে মেইনলি যে রংটা ধারণ করে এটা হচ্ছে নিউট্রাল পিঙ্ক, ঠিক আছে। এদের যে কালারটা ধারণ করে তখন এটাকে বলি হচ্ছে নিউট্রাল পিঙ্ক। এবং এদের দানাগুলা অ্যাসিডিক বা বেসিক যে কোনো ধরনের ডাই নিতে চায় না, অ্যাসিডিক ডাই নিতে চায় না, বেসিক ডায়ের প্রতিও নিতে চায় না, কারোর প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে না। বাট রঞ্জক দিয়ে রঞ্জিত করলে এটা মেইনলি তোমার নিউট্রাল পিঙ্ক এই কালারটা ধারণ করে, ঠিক আছে। এই কালারটার নাম হচ্ছে নিউট্রাল পিঙ্ক, ঠিক আছে। এটা পিঙ্ক কালার হচ্ছে নিউট্রাল পিঙ্ক, এটাকে বলা হয় নিউট্রাল পিঙ্ক, ঠিক আছে, নিউট্রাল পিঙ্ক, ঠিক আছে, নিউট্রাল পিঙ্ক। তো এরা নিউট্রোফিল, নিউট্রাল, কারোর প্রতি আকর্ষণ ফিল করে না, বাট এদেরকে রঞ্জিত করা হলে এরা নিউট্রাল পিঙ্ক ধারণ করে, ঠিক আছে, নিউট্রাল পিঙ্ক ধারণ করে। তাহলে এখান থেকে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম, ঠিক আছে, এখান থেকে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। ফিল মানে কি, এদেরকে আমরা আকর্ষণ করতে পারবো সহজে, ঠিক আছে। অজৈব উপাদান, অজৈব উপাদান, ঠিক আছে, অজৈব উপাদানের ভিতরে তোমার অনেক ধরনের জিনিস থাকতে পারে, অজৈব উপাদানের ভিতরে তোমার অনেক ধরনের জিনিসপত্র থাকতে পারে, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে, সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে, ঠিক আছে, ম্যাগনেসিয়াম থাকতে পারে, ক্যালসিয়াম থাকতে পারে, তাই না, পটাশিয়াম থাকতে পারে, এরকম বিভিন্ন কিছু থাকতে পারে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, আয়োডিন, ঠিক আছে। তাহলে এটা আমরা বই থেকে পড়ি, তাহলে এটা ইজি হবে পড়তে, টাইম লাগবে না। ওকে, ওকে, চলো এটা এই পার্টটুকু আমরা বই থেকে দেখি, তাহলে আমাদের জন্য ইজি হবে এটা। ওকে, তো এই জায়গায় দেখো, এই জায়গার ভিতরে আমাদের অজৈব উপাদানগুলো দেওয়া আছে, ঠিক আছে। এই জায়গায় আমাদের অজৈব উপাদানগুলো দেওয়া আছে, ঠিক আছে, অজৈব উপাদানগুলো দেওয়া আছে। তো এই জায়গায় তুমি খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইড আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম, এগুলো সবই হচ্ছে অজৈব উপাদান। তো এটা মনে রাখার জন্য একটা ছন্দ আছে যেটা সবাই ইউজ করে, ঠিক আছে, যেটা সবাই ইউজ করে, এটা অনেকে পারো আমি জানি, ঠিক আছে। তো রাহাত ভাই মনে হয় এই ছন্দ দেয়, ঠিক আছে। আমি আসলে ছন্দ দেওয়ার পক্ষপাতী না, কারণ এই বিষয়গুলো হচ্ছে একবার রিডিং পড়লে হয়, যেহেতু এই অজৈব উপাদান কি কি খুব একটা বেশি এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে আসবে না, বাট মনে রাখতে পারলে অবশ্যই ভালো। তো তুমি একটা ছন্দ দিয়ে মনে রাখতেই পারো, ধরো তুমি একটা ছন্দ দিলে, ধরো ফালতু আম, ঠিক আছে। আমি ছন্দ দেওয়ার পক্ষপাতী না, একবার রিডিং পড়লে মোটামুটি মনে থাকে কি কি জিনিস থাকে। তবে ফালতু, ফতে হচ্ছে ফসফরাস, ঠিক আছে, ফালতু, লতে হচ্ছে লৌহ, ফালতু, ততে হচ্ছে তামা, ঠিক আছে, আম, আতে হচ্ছে আয়োডিন, ঠিক আছে, আতে হচ্ছে আয়োডিন। আর বাকি যত আম আছে এগুলোতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তাহলে অজৈব উপাদানগুলো আসলে এখান থেকে অবজেক্টিভ আসার খুবই সম্ভাবনা খুবই কম যে অজৈব উপাদান রক্তে কি কি জিনিস কি কি থাকে, এটা তোমাকে না জিজ্ঞেস করবে, বা অবজেক্টিভ আসার সম্ভাবনা খুবই কম যে রক্তে কি কি অজৈব উপাদান থাকে। বাট কেউ যদি মনে রাখতে পারো অবশ্যই এটা প্লাস পয়েন্ট, ঠিক আছে, অবশ্যই এটা প্লাস পয়েন্ট, ঠিক আছে, অবশ্যই এটা প্লাস পয়েন্ট। তাহলে এটা আমি মনে রাখবো কি দিয়ে, এটা মনে রাখবো হচ্ছে ফালতু আম, ঠিক আছে, এটা মনে রাখবো কি দিয়ে, এটা মনে রাখবো হচ্ছে ফালতু আম, ঠিক আছে, ফালতু আম।
ফালতু আম। ওকে, ওকে, ওকে। তাহলে ফালতু আম, ফতে হচ্ছে ফসফরাস, লতে হচ্ছে লৌহ, তোতে হচ্ছে তামা। আমের আতে হচ্ছে আয়োডিন, আর মতে হচ্ছে আমতে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং হচ্ছে ম্যাগনেসিয়াম। ওকে, এবার হচ্ছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিনটা মনে রাখি কি দিয়ে? GPA5। ঠিক আছে, GPA5 দিয়ে আমরা এটাকে মনে রাখি। ঠিক আছে, জিপিএ ফাইভ দিয়ে আমরা এটাকে মনে রাখি। জি জি জিতে হচ্ছে গ্লোবিউলিন। জিতে কি? জিতে হচ্ছে গ্লোবিউলিন। ঠিক আছে, জিতে কি? জিতে হচ্ছে গ্লোবিউলিন। ঠিক আছে, খাতা লিখে ফেলো। পিতে কি? পিতে কি? পিতে হচ্ছে প্রোথ্রম্বিন। পিতে কি? পিতে হচ্ছে প্রোথ্রম্বিন। ঠিক আছে, এতে কি? এতে হচ্ছে অ্যালবুমিন। ঠিক আছে, এতে হচ্ছে অ্যালবুমিন। এতে হচ্ছে অ্যালবুমিন। তাহলে অ্যালবুমিন গেল, গ্লোবিউলিন গেল, প্রোথ্রম্বিন গেল। 5 এর পিতে হচ্ছে ফাইব্রিনোজেন। ঠিক আছে, 5 এর পিতে হচ্ছে ফাইব্রিনোজেন। 5 এর এফ, 5 এর এফতে হচ্ছে ফাইব্রিনোজেন। ঠিক আছে, 5 এর এফ তে কি? 5 এর এফতে হচ্ছে ফাইব্রিনোজেন। ঠিক আছে, ফাইব্রিনোজেন। আচ্ছা, আরেকবার রিপিট করতে হবে। ওকে, এটা রিপিট করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি এটা। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? এটা আমরা কিভাবে লিখবো? তাহলে এটাকে আমরা কি করি? এটাকে আমরা লিখি হচ্ছে ফালতু আম। তাহলে নরমালি আমরা লিখি হচ্ছে ফালতু আম। ঠিক আছে, ফাতে হচ্ছে ফসফরাস, ফালতু আম, ফসফরাস। লতে হচ্ছে লৌহ। এগুলো সবগুলো হচ্ছে অজৈব উপাদান। ঠিক আছে, লৌহ। তু, ফালতু, ততে হচ্ছে তামা। ফালতু, ততে হচ্ছে তামা। ঠিক আছে, ততে হচ্ছে তামা। ঠিক আছে, আম, আতে কি? আতে হচ্ছে আয়োডিন। আতে কি? আতে হচ্ছে আয়োডিন। ঠিক আছে, আতে হচ্ছে আয়োডিন। আর বাকি যেসব আম আছে, এই একটা আমে হচ্ছে সোডিয়াম, একটা আমে হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। একটা আম, ঠিক আছে, একটা আমে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম। ঠিক আছে, এরপর আরো আম আছে, তাই না? আরো আম আছে, ক্যালসিয়াম। ঠিক আছে, একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, অনেকগুলো আম আছে, সোডিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম। এবং আরেকটা আম আমাদের বাকি চলে গেছে। সেই আমটা কি জানো? সেই আমটার নাম হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম। তাহলে এগুলো হচ্ছে আমাদের অজৈব উপাদান। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের অজৈব উপাদান। আচ্ছা, নিউট্রোফিল রিক্যাপ করতে হবে। নিউট্রোফিল, আচ্ছা, গ্রানুলোসাইটটা রিক্যাপ করতে হবে। ওকে, 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 সমস্যা নাই, রিক্যাপ করবো। যতবার পারবে না ততবার রিক্যাপ করবো। তাহলে ফালতু আম, ফতে হচ্ছে ফসফরাস, লতে হচ্ছে লৌহ, ফালতু। তুতে হচ্ছে, ততে হচ্ছে তামা। ঠিক আছে, আতে হচ্ছে আয়োডিন, আতে হচ্ছে আয়োডিন। আম, আমের আতে হচ্ছে আয়োডিন। বাকি আনে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। ওকে, তো এই জায়গায় আমাদের কি ছিল? এটা ছিল। ওকে, নিউট্রোফিল। ঠিক আছে, নিউট্রোফিল, নিউট্রোফিল। হ্যাঁ, নিউট্রোফিল এখন বি করতেছি তো, নিউট্রোফিল। ওকে, তাহলে এগুলা হচ্ছে দানাদার গ্র্যানিউলোসাইট। ঠিক আছে, গ্র্যানিউলোসাইটস। তাহলে গ্র্যানিউলোসাইটস কে আমরা তিনটা ভাগে ভাগ করছি। গ্র্যানিউলোসাইটস মানে হচ্ছে গ্র্যানিউল থাকবে, মানে দানা থাকবে। ওকে, তো এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা ভাগ আমাদের নিউট্রোফিল, একটা ভাগ হচ্ছে বেসোফিল, একটা ভাগ হচ্ছে ইওসিনোফিল। ইওসিনোফিল। তাহলে নিউট্রোফিল, 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 একটা হচ্ছে ইওসিনোফিল, একটা হচ্ছে বেসোফিল। একটা নিউট্রোফিল, একটা ইওসিনোফিল, একটা হচ্ছে বেসোফিল। ওকে, তো নিউট্রোফিল খেয়াল করো। আগে প্রথমে বলি বেসোফিল থেকে আসি। তাহলে বেসোফিল, বেসো কথার দ্বারা মেইনলি বোঝাতে হচ্ছে বেসিক
বা অ্যালকালাইন বা হচ্ছে ক্ষারকীয় রঞ্জক। তো এগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকা, মানে একটা রক্তকণিকা। তো এই রক্তকণিকা গুলাকে তোমার হচ্ছে বিভিন্ন রঞ্জক দ্বারা রঞ্জিত করা যায়। রঞ্জক মানে হচ্ছে এক ধরনের, তুমি চিন্তা করো এক ধরনের কেমিক্যাল। রঞ্জক মানে হচ্ছে এক ধরনের কেমিক্যাল, এক ধরনের তোমার হচ্ছে কেমিক্যাল, ধরো রঙের মতো এক ধরনের কেমিক্যাল। রং দেখছো না, রঙের মতো এক ধরনের কেমিক্যাল। তো একটা বেসোফিল, ধরো এরকম একটা বেসোফিল, সাপোজ চিন্তা করো একটা বেসোফিল আছে। বেসোফিলের নির্দিষ্ট নিউক্লিয়াসের শেপ থাকে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। একটা নির্দিষ্ট শেপের হয় বেসোফিল, সবগুলোর একটা নির্দিষ্ট শেপ আছে, বাট আপাতত ধরে রাখলাম এটা হচ্ছে আমার বেসোফিল। তো এটাকে যখন আমি ওই রঞ্জক দ্বারা রঞ্জিত করব, মানে ওই রঙের ভিতরে নিব, তখন দেখা যাবে যে এই বেসোফিলটা, ধরো এটা বেসোফিল, সে হচ্ছে বেসিক বা হচ্ছে ক্ষারকীয় বা অ্যালকালাইন এই রঞ্জকের প্রতি আকর্ষিত হবে, মানে ফিলিক হবে। ফিল বা হচ্ছে ফিলিক কথাটার মানে হচ্ছে টু অ্যাট্রাক্ট বা হচ্ছে কাউকে লাভ, টু লাভ, কাউকে ভালোবাসা। তাহলে তারা হচ্ছে বেসোফিলিক বা বেসিক বা ক্ষারকীয় রঞ্জকের প্রতি তারা একটা ভালোবাসার প্রদর্শন করে, ভালোবাসার প্রদর্শন করে। ঠিক আছে, ক্ষারকীয় রঞ্জক কি কি হইতে পারে? ধরো অনেকগুলা ক্ষারকীয় রঞ্জক আছে, তার ভিতরে একটা ক্ষারকীয় রঞ্জক ধরো হচ্ছে মিথিলিন ব্লু। ঠিক আছে, মিথিলিন ব্লু, সে এই বেসোফিলটা এই মিথিলিন ব্লু এর প্রতি কি করবে? সে আকর্ষিত হবে, সে আকর্ষিত হবে। আকর্ষিত হওয়ার পর এই বেসোফিলের যে দানাগুলো আছে, বেসোফিলের যে দানাগুলো আছে, এরা কি কি রং ধারণ করবে? এরা হচ্ছে ডার্ক ব্লু, ডার্ক ব্লু বা হচ্ছে নীল বর্ণ ধারণ করবে। ডার্ক ব্লু বা হচ্ছে রিং রিং বর্ণ ধারণ করবে। ঠিক আছে, রিং বর্ণ ধারণ করবে। ঠিক আছে, সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও। ঠিক আছে, যে কমেন্ট, কোথায় কমেন্ট করতেছো? এই কমেন্ট গুলো তোমরা পরে করতে পারবা, তোমাদের চ্যানেলে তোমরা আড্ডা দিতে পারবা, বাট পড়াশোনা ক্লাসের টাইমে নো, নো কমেন্ট। ক্লাসের টাইমে জাস্ট পড়াশোনা করতে হবে। দেন ইওসিনোফিল, ইওসিনোফিল, ইওসিন কথাটা মানে হচ্ছে ইওসিন এক ধরনের হচ্ছে অ্যাসিডিক রঞ্জক। ইওসিনটা হচ্ছে এক ধরনের অ্যাসিডিক রঞ্জক। ঠিক আছে, আর ফিল মানে কি? টু অ্যাট্রাক্ট বা হচ্ছে টু লাভ। তাহলে ইওসিনোফিলটা মেইনলি তোমার হচ্ছে ইওসিন যে রঞ্জকটা আছে, ইওসিনটা কি এক ধরনের অ্যাসিডিক রঞ্জক। তার মানে এই রঞ্জকের পিএইচ 7 কম, তাই না? এই রঞ্জকের পিএইচ কি 7 কম, 7 কম পিএইচ, তার মানে এরা হচ্ছে অ্যাসিডিক। আর বেসিক বা ক্ষারকীয় রঞ্জক মানে কি? এদের পিএইচটা 7 থেকে বেশি। নরমাল ইকুয়েশন। ঠিক আছে, হ্যাঁ, ক্লাসে মনোযোগ দাও। ক্লাসে মনোযোগ না দিলে মানে পড়াশোনা তুমি কখনোই ভালো কিছু করতে পারবে না। ক্লাসে পড়াটা খুবই ইম্পর্টেন্ট। দেন নিউট্রোফিল, ইওসিনোফিল তো বললাম যে ইওসিনোফিলটা তোমার ইওসিন রঞ্জক। ইওসিন রঞ্জকটা কি? এক ধরনের অ্যাসিডিক রঞ্জক। আর মিথিলিন ব্লু এটা এক ধরনের বেসিক বা ক্ষারকীয় রঞ্জক। তাহলে পিএইচ 7 কম, এর প্রতি অ্যাট্রাক্টেড হওয়ার পর তার দানাগুলা, ইওসিনোফিলের দানাগুলা, সেগুলো হচ্ছে ব্রাইট রেড। ঠিক আছে, ব্রাইট রেড বা হচ্ছে রেড কালার বা হচ্ছে লাল বর্ণ ধারণ করে। ব্রাইট রেড বা হচ্ছে লাল বর্ণ ধারণ করে। ঠিক আছে, লাল বর্ণ ধারণ করে। তারপরে চলে আসছে হচ্ছে নিউট্রোফিল। ঠিক আছে, নিউট্রোফিল। আর নিউট্রোফিলের দানাগুলো হচ্ছে নিউট্রাল। নিউট্রোফিল, নিউট্রো কথাটা দ্বারা তুমি এখানে বুঝবা হচ্ছে নিউট্রাল। তাহলে নিউট্রোফিল মেইনলি হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, নিউট্রোফিল মেইনলি কি? নিউট্রোফিল মেইনলি হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, নিউট্রাল। তার মানে হচ্ছে এই নিউট্রোফিলের যে দানাগুলো আছে, নিউট্রোফিলের যে দানাগুলো আছে, এদের না অ্যাসিডের প্রতি, না অ্যাসিডের প্রতি এদের কোনো আকর্ষণ আছে, না ক্ষারের প্রতি কোনো আকর্ষণ আছে। ঠিক আছে, ইওসিনোফিল যেমন দেখো, ইওসিনোফিল অ্যাসিডিক, ইওসিনের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে। বেসোফিলটা তুমি খেয়াল করো যে এটা বেসিক বা অ্যালকালাইন বা হচ্ছে ক্ষারকীয় রঞ্জকের প্রতি একটা আকর্ষণ ফিল করে। ঠিক আছে, আকর্ষণ ফিল করে। ওকে, বাট এই নিউট্রোফিলটা তোমার না অ্যাসিডিক না বেসিক, কারোর প্রতি কিন্তু আকর্ষণ ফিল করে না। ঠিক আছে, এই জন্য এটা কালার হয়ে যায় কোনটা? এটা কালার হয়ে যায় হচ্ছে নিউট্রাল পিঙ্ক। এটা কালার, এটা যখন রঞ্জিত হয় তখন কারোর প্রতি আকর্ষিত হচ্ছে না। ঠিক আছে, কারোর প্রতি আকর্ষিত হচ্ছে না। ঠিক আছে, তাও যদি এদেরকে আমরা রঞ্জিত করি, ঠিক আছে, তাও যদি এদেরকে আমরা রঞ্জিত করি, তাহলে এটা কালার ধারণ করে হচ্ছে নিউট্রাল পিঙ্ক। ঠিক আছে, এটা কালার ধারণ করে কি? এটা কালার ধারণ করে হচ্ছে নিউট্রাল পিঙ্ক। ঠিক আছে, হ্যাঁ, হুমায়রা বলতেছে মনোযোগ থাকে না এদের কমেন্ট দেখে। হুমায়রা, মানে কমেন্ট দেখার দরকার নাই, তুমি জাস্ট আমাকে দেখো। ঠিক আছে, আমাকে দেখো, আমাকে দেখলে হবে। আমাকে দেখো, আমাকে দেখো আর বোর্ডের দিকে দেখো। ঠিক আছে, বুঝছো তো যে নিউট্রোফিলটা হচ্ছে নিউট্রাল, তার মানে এর বেসিক বা ক্ষারকীয় রঞ্জকের প্রতিও তেমন আকর্ষণ নাই, বা এর হচ্ছে অ্যাসিডিক রঞ্জকের প্রতি আকর্ষণ নাই। তাও যদি আমরা এদেরকে রঞ্জিত করি, তাহলে এটা কি কালার ধারণ করে? এটা এই নিউট্রোফিলটা, এটা মেইনলি হচ্ছে নিউট্রাল পিঙ্ক কালার ধারণ করে। বুঝছো? বুঝছো নাকি? বুঝছো নাকি বুঝো নাই?
ঠিক আছে, বুঝছো নাকি বুঝো নাই, এটাই আছে না যে বুঝেছো কি বুঝোনি। কে কমেন্ট করেছিল নিউট্রোফিল? ইমরান তুমি বুঝছো? ইমরান, ইমরান হাসমি কোথায়? ইমরান হোসেন নাকি ইমরান হাসমি? ইমরান হাসমি তুমি কি বুঝছো? হামিরা বলছে যে হেমাটোপয়েসিস মানে সরি হুমায়রা, হেমাটোপয়েসিস, হেমাটোপয়েসিস, ঠিক আছে, হেমাটোপয়েসিস। আমরা একটু আগে এটা গত ক্লাসে বলছিলাম, গত ক্লাসে এই হেমাটোপয়েসিসটা বলছিলাম। তোমরা কোথায় ছিলা গত ক্লাসে? হেমাটোপয়েসিস, হেমাটোপয়েসিস, ঠিক আছে, হেমাটোপয়েসিস, হেমাটোপয়েসিস। হেমাটো, হেমাটো মানে কথাটার মানে হচ্ছে রক্ত। হেমাটো কথাটা দ্বারা মেইনলি বোঝায় হচ্ছে রক্তকে বোঝায়। হেমাটো কথাটা দ্বারা মেইনলি রক্তকে বোঝায়। আর পয়েসিস, পয়েসিস কথাটা দ্বারা বোঝায় হচ্ছে মেইনলি সৃষ্টি করার প্রক্রিয়া, সৃষ্টির প্রক্রিয়া। পয়েসিস দ্বারা মেইনলি বোঝায় হচ্ছে সৃষ্টির প্রক্রিয়া। তাহলে হেমাটোপয়েসিস কথাটার মানে কি? হেমাটোপয়েসিস তৈরি কথাটার মানে কি? ঠিক আছে, হেমাটোপয়েসিস তৈরি কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে রক্ত বা হচ্ছে রক্তকণিকা তৈরি করা। ঠিক আছে, হেমাটোপয়েসিস, হেমাটো বলতে মেইনলি কাকে নির্দেশ করে? হেমাটোপয়েসিস মেইনলি হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ, হেমাটোপয়েসিস বলতে মেইনলি আমাদের রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে বোঝানো হয়। ঠিক আছে, রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে বোঝানো হয় হেমাটোপয়েসিস। ওকে, হেমাটোপয়েসিস বলতে মেইনলি রক্তকণিকা তৈরির প্রক্রিয়াটাকে বোঝানো হয়, রক্তকণিকা তৈরির প্রক্রিয়াটাকে বোঝানো হয়। ওকে, তাহলে আমরা আমরা কোন পর্যন্ত গেছিলাম? এই পর্যন্ত গেছিলাম যে এখানে ফালতু আমাদের মনে রাখবো। ঠিক আছে, আর প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিনটা আমরা মনে রাখলাম জিপিএ 5 দিয়ে, জিপিএ 5, জিতে হচ্ছে জিপিএ 5। আবার একটু লিখি, ঠিক আছে, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে চাচ্ছিলাম জানি? জিপিএ 5 দিয়ে, জিপিএ 5, জিপিএ 5 দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে চাইছিলাম। ঠিক আছে, প্রকাশ করতে চাইছিলাম। ঠিক আছে, হুমায়রা বুঝছো? হেমাটোপয়েসিস বুঝছো? তাহলে জিপিএ 5, জিপিএ 5 দিয়ে জিতে কি? জিতে হচ্ছে গ্লোবিউলিন। ঠিক আছে, জিতে কি? জিতে হচ্ছে গ্লোবিউলিন। পি, পিতে কি? পিতে হচ্ছে প্রথ্রম্বিন। পিতে কি? পিতে হচ্ছে প্রথ্রম্বিন। এ, এতে কি? এতে হচ্ছে অ্যালবুমিন। এতে কি? এতে হচ্ছে অ্যালবুমিন। আর 5, 5 তে হচ্ছে ফাইব্রিনোজেন। 5 পিতে হচ্ছে কি? ফাইব্রিনোজেন। ঠিক আছে, এবং আরেকগুলো হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর নিয়ে আমরা একটু পরে আলোচনা করব যে রক্ত জমাট বাঁধার জন্য কিছু পরিমাণ কিছু কিছু ফ্যাক্টর লাগে। রক্ত জমাট বাঁধার জন্য কিছু কিছু ফ্যাক্টর কাজ করে। ঠিক আছে, কিছু কিছু ফ্যাক্টর কাজ করে, কিছু কিছু প্লাজমা প্রোটিন কাজ করে, এদেরকে বলা হয় হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। রক্ত জমাট বাঁধার জন্য কিছু কিছু ফ্যাক্টর কাজ করে, এদেরকে মেইনলি বলা হয় হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। ঠিক আছে, ক্লটিং ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টর। ঠিক আছে, ক্লটিং ফ্যাক্টর। ওকে, এবার আসো, এবার আসো হচ্ছে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ। ঠিক আছে, নাইট্রোজেন গঠিত রচন পদার্থ। ঠিক আছে, নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ। নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ তুমি কিভাবে মনে রাখবা? নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ তুমি কিভাবে মনে রাখবা? ঠিক আছে, এটা মনে রাখার জন্য একটা ছন্দ হচ্ছে হাইজ্যাক। হাইজ্যাক করা বলে না, যে কাউকে হাইজ্যাক করে নিছে, তার মানে কি? কাউকে হাইজ্যাক করে নিছে। ঠিক আছে, কাউকে হাইজ্যাক করে নিছে তার মানে কি? কাউকে হাইজ্যাক করে নিছে মানে হচ্ছে, কাউকে হাইজ্যাক করে নিছে, এটার মানে কি? ঠিক আছে, এটার মানে হচ্ছে কাউকে উঠায় নিয়ে গেছে, কাউকে অপহরণ করে নিয়ে গেছে। কাউকে হাইজ্যাক করে নিয়ে গেছে মানে কাউকে অপহরণ করে নিয়ে গেছে। তাহলে হাইজ্যাক, ঠিক আছে, হাইজ্যাক। তো হাইজ্যাক যদি আমি লিখি, হাইজ্যাক যদি আমি লিখি, তাহলে এই হাইজ্যাক দ্বারা আসলে কি বোঝাবে? এই হাইজ্যাক দ্বারা কি বোঝাবে? আমার প্রশ্ন হচ্ছে কি বোঝাবে? চলো আমরা এটা লিখি। তো আমি লিখলাম, ধরো হাইজ্যাক, 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 হাইজ্যাক। ঠিক আছে, হাইতে হচ্ছে হাইপোজেনথিন, হাইপোজেনথিন, হাইপোজেনথিন। যেতে হচ্ছে জেনথিন, হাতে হচ্ছে, হাতে হচ্ছে হাইপোজেনথিন, যাতে হচ্ছে জেনথিন। ঠিক আছে, ইতে কি? ইতে কি? ইতে হচ্ছে ইউরিয়া, ইতে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড। ঠিক আছে, ইতে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড। ঠিক আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ইউরিয়া
প্লাস হচ্ছে ইউরিক অ্যাসিড, ইউরিয়া প্লাস হচ্ছে ইউরিক অ্যাসিড, ঠিক আছে। জ্যাক জ্যাক জফলা আকার, ঠিক আছে। জফলা আকার মানে কি ঠিক আছে। কথাটার মানে হচ্ছে অ্যামোনিয়া, কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে অ্যামোনিয়া, কথাটার মানে হচ্ছে অ্যামোনিয়া। আর কথাটার মানে হচ্ছে ক্রিয়েটিনিন, ঠিক আছে। হাইজেক হাইপোজেনথিন, হাতে হচ্ছে হাইপোজেনথিন, ঠিক আছে। ইতে হচ্ছে ইউরিয়া এবং হচ্ছে ইউরিক অ্যাসিড, জেতে হচ্ছে জেনথিন, জফলা আকার, মানে হচ্ছে অ্যামোনিয়া। আর কত হচ্ছে ক্রিয়েটিনিন, কত হচ্ছে ক্রিয়েটিনিন, ঠিক আছে। কত হচ্ছে ক্রিয়েটিনিন, ঠিক আছে। কত হচ্ছে ক্রিয়েটিনিন। ওকে, 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 ঠিক আছে। তাহলে এই বিষয়গুলা, ঠিক আছে, এই বিষয়গুলা এখন খেয়াল করো এই জায়গায় যে জেনথিন এবং হাইপোজেনথিন এগুলা কি, জেনথিন এবং হচ্ছে হাইপোজেনথিন গুলা কি, এগুলা মেইনলি তৈরি হয় হচ্ছে পিউরিনের ভাঙনে তৈরি হয়। পিউরিন কোষ এবং এর গঠনে পড়ছো, কোষ এবং হচ্ছে এর গঠনে পড়ছো, যে পিউরিন সম্পর্কে পড়ছো, ঠিক আছে। পিউরিন এবং পাইরিমিডিন সম্পর্কে পড়ছো, তাই না, নাইট্রোজেনাস বেস। তো পিউরিনটা যখন ভেঙে যায়, ঠিক আছে, পিউরিনটা যখন ভেঙে যায়, ঠিক আছে, পিউরিন নাইট্রোজেনাস বেস, এটা ডিএনএ তে তোমরা পড়ছো। তো ওই নাইট্রোজেনাস বেসটা যখন ভেঙে যায় তখন জেনথিন এবং হচ্ছে হাইপোজেনথিন এগুলা তৈরি হয়, ঠিক আছে। আর ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন এগুলা তোমার হচ্ছে মূত্রতেও থাকে। এগুলা হচ্ছে আমাদের বডির বিভিন্ন জিনিসের ব্রেকডাউনে বা আমাদের বডির যে বিপাক ক্রিয়া হয় বিভিন্ন জায়গায় তৈরি হয়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় তৈরি হয়। তো এগুলো আমরা ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন এগুলা বজ্র নিষ্কাশন চ্যাপ্টারে আবার পড়বো, যেগুলা গুরুত্বপূর্ণ বজ্র পদার্থ, যা আমাদের শরীরে বিভিন্ন জৈবনিক ক্রিয়া বিক্রিয়ার ফলে এগুলা তৈরি হয় এবং এগুলা মূত্র আকারে বের হয়ে যায়। ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, তাহলে এগুলো আমাদের মূত্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু আমরা পড়বো বজ্র নিষ্কাশনে। বাট জেনথিন এবং হচ্ছে হাইপোজেনথিন, ঠিক আছে, এরা তৈরি হয় হচ্ছে পিউরিনের ভাঙনে তৈরি হয়, ঠিক আছে, এখন হচ্ছে আমাদের কুইজ। এই যে ম্যাককন্যা বলতেছে ভাই পিউরিন কই থেকে আসলো, ঠিক আছে। এখন যে পিউরিন পড়াতে যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি কি ওই যে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এগুলা পড়ছিলা, ঠিক আছে, কোষ এর গঠনে, মনে করে দেখো, কোষ এর গঠনে, ঠিক আছে, কোষ ও এর গঠনে আমরা নাইট্রোজেনাস বেস পড়ছি, ঠিক আছে, পেন্টোজ সুগার পড়ছি, ফসফেট পড়ছি, অনেক কিছু পড়ছি না। সেখানে নাইট্রোজেনাস বেসের ভিতরে তোমার পিউরিন ছিল, পাইরিমিডিন ছিল। আচ্ছা, এই যে মুহিন বলছে ভাইয়া হ্যাঁ টেলিগ্রামে কালকে কুইজ নিব, আচ্ছা টেলিগ্রামে কালকে কুইজ নিব, ঠিক আছে। টেলিগ্রাম কবে? কালকে 7টায় কুইজ নিব, ঠিক আছে। টেলিগ্রাম ম্যাককন্যা বুঝছো, কালকে 7টায় কুইজ নিব, টেলিগ্রামে 7টায় কুইজ নিব। ওকে। তো এখন পিউরিনটা কই থাকে, অনেকের প্রশ্ন হচ্ছে ভাইয়া পিউরিনটা কই থাকে। তাহলে এটা পড়ার জন্য তোমাকে কোষ ও এর গঠন পড়তে হবে। দেখো আমি বলে দিই, কোষ এবং হচ্ছে এর গঠন পড়তে হবে, ঠিক আছে, কোষ এবং হচ্ছে এর গঠন পড়তে হবে। তাহলে কোষ এবং হচ্ছে যে গঠনের ভিতরে, ঠিক আছে, কোষ এবং হচ্ছে এর গঠনের ভিতরে, ঠিক আছে, তোমার হচ্ছে যে অনেকগুলা তোমার কি থাকে, অনেকগুলা তোমার হচ্ছে নাইট্রোজেনাস বেস থাকে, ঠিক আছে। এগুলো একটু বলে দিই যে ডিএনএ এর যে গঠনটা হয়, ডিএনএ গঠনের ভিতরে তোমার নিউক্লিওটাইড থাকে, নিউক্লিওসাইড থাকে,
অনেক কিছু বলি, নাইট্রোজেনাস বেস থাকে, নাইট্রোজেনাস বেস থাকে, পেন্টোজ সুগার থাকে, ফসফেট থাকে, তাই না? তোমরা এগুলা ওই চ্যাপ্টার যদি পড়ে থাকো তাহলে এগুলা জানো। তো এখানে নাইট্রোজেনাস বেসের ভিতরে তোমার হচ্ছে যে তোমার ধরো যে পিউরিন থাকে, একদম পিউরিন মানে মেইনলি তোমার হচ্ছে যে দুইটা রিংওয়ালা যেগুলো আছে, যেমন এডিনিন এবং হচ্ছে গুয়ানিন, ঠিক আছে? এডিনিন এবং হচ্ছে গুয়ানিন, এডিনিন এবং হচ্ছে গুয়ানিন, এদেরকে আমরা মেইনলি পিউরিন বলি, ঠিক আছে? এগুলো ওই চ্যাপ্টারে তোমরা পড়লে জানবা। এখন একটু পেস লাগতে পারে, মেইনলি তুমি মনে রাখো যে ভাই ডিএনএ এর গঠন যেটা আছে না, ডিএনএ এর যে গঠনটা আছে না, ওই গঠনের ভিতরে আমাদের এই পিউরিন পাইরিমিডিন এই কথাগুলো আছে, ঠিক আছে? মনে থাকবে, এতটুকু মনে থাকবে। দেখো হ্যাঁ, জেনথিনের সাথে পিউরিন কোথায় থাকে এটা না ভাইয়া, আচ্ছা জেনথিনের সাথে পিউরিন সম্পর্ক কি? আচ্ছা, তো পিউরিনের ভাঙন, ঠিক আছে, পিউরিনটা যখন ভেঙে যায়, পিউরিনের ভাঙনের ফলে আমাদের এই জেনথিন এবং হচ্ছে হাইপোজেনথিন এগুলা তৈরি হবে। পিউরিনের ভাঙনের ফলে হচ্ছে আমাদের কি তৈরি হবে? জেনথিন অথবা হাইপোজেনথিন, যেগুলো রক্তের একটা উপাদান, যেগুলো তোমার তাহলে কোথায় চলে আসতেছে? ব্লাডে চলে আসতেছে। যেহেতু এটা ব্লাডে চলে আসতেছে বা রক্তে চলে আসতেছে, তাহলে হচ্ছে এগুলা তোমার মেইনলি রক্তের যেহেতু উপাদান, তার মানে এগুলো কই থেকে আসতেছে? পিউরিনের ভাঙনের ফলে আসতেছে। পিউরিন, ঠিক আছে, পিউরিনের ভাঙনের ফলে হচ্ছে আমাদের জেনথিন এবং হচ্ছে হাইপোজেনথিন আসতেছে। হ্যাঁ, কুইজ হচ্ছে দুইটা ক্লাস, আজকের ক্লাস এবং হচ্ছে গত দিনের ক্লাস, এই দুটোর উপর বেস্ট করে হচ্ছে তোমার আগামীকাল 7টায় কুইজ হবে। বুঝছো মুহিন, বুঝতে পারছো? যে বললাম জেনথিন এবং হচ্ছে হাইপোজেনথিন এগুলো আমার রক্তে থাকে, আমি বলে দিলাম। তো এই জেনথিন এবং হাইপোজেনথিন এগুলা কিভাবে তৈরি হয়েছে? এগুলো হচ্ছে যে ওই যে ডিএনএ এর ভিতরে যে পিউরিন গুলো থাকে, পিউরিনটার ভাঙনের ফলে, পিউরিনটার ব্রেকডাউন বা পিউরিনটা যখন ভেঙে যায়, পিউরিনটা যখন ব্রেকডাউন হয় বা ভেঙে যায়, তখন হচ্ছে আমাদের তৈরি হয় জেনথিন এবং হচ্ছে হাইপোজেনথিন। বুঝছো মুহিন? বাকিটা বুঝছো? অনেকে দেখি লাইক দিচ্ছে মুহিনের কমেন্টে, বুঝতে পারছো? তাহলে এই উপাদানগুলা, ঠিক আছে, এই উপাদানগুলা, এই যে আমরা হাইজেক, এগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ। এগুলা কি? এগুলা হচ্ছে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ, মানে এগুলো দেহ থেকে বের হয়ে যায় নাইট্রোজেন গঠিত। তার মানে কি? এই যদি আমি হাইপোজেনথিন জেনথিনের আঁকাই, মানে তোমার হচ্ছে যে গাঠনিক সংকেত আঁকাই, তাহলে দেখবা যে এগুলোর ভিতরে কি থাকে? এগুলোর ভিতরে নাইট্রোজেন থাকে। তুমি দেখবা যে এগুলোর ভিতরে কি থাকবে? নাইট্রোজেন থাকবে। জেনথিন, হাইপোজেনথিন, সবার মাঝখানে আমরা কি পাবো? সবার মাঝখানে আমরা একটা জিনিস কমন পাবো, সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন। তাহলে এগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত। আর রেচন পদার্থ মানে কি? এগুলো আমাদের বডির জন্য ক্ষতিকারক, এগুলো আমাদের বডি থেকে বের করতে হবে। তাহলে এগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ, ঠিক আছে? এগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ, যেগুলো বডি থেকে বের করতে হবে। তাহলে আমাদের রক্তে কিছু পরিমাণ রেচন পদার্থ থাকে। রেচন পদার্থ মানে হচ্ছে এগুলা শরীরে বিভিন্ন বিপাক্রিয়া, আমাদের শরীরে বিভিন্ন প্রক্রিয়া হয়, তোমরা জানো আমাদের শরীরে বিভিন্ন প্রক্রিয়া চলে। পরিপাকে পড়ছো না? গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনেসিস, লাইপোজেনেসিস, বহুত ক্রিয়া বিক্রিয়া তোমরা পড়ছো। তাহলে সেই বিক্রিয়াগুলোর ছাড়াও আরো অনেক প্রক্রিয়া হয় আমাদের বডিতে। এই সব প্রক্রিয়ার ফলে আমাদের বডিতে কিছু কিছু বজ্র পদার্থ, রেচন পদার্থ তৈরি হয়। এই রেচন পদার্থ গুলা কিন্তু আমাদের রক্তে থাকে। তারপর রক্ত হয়ে হয়ে এগুলা কোথায় যায়? কিডনি বা হচ্ছে বৃক্কে যায়। এই রক্ত হয়ে হয়ে সেগুলা কিডনি বা হচ্ছে বৃক্কে যায়, তারপরে না সেগুলা মূত্র আকারে দেহ থেকে বের হয়ে যায়। তো এগুলো হচ্ছে আমাদের নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ, ঠিক আছে? হাইজেক দিয়ে তুমি মনে রাখবা, হাইজেক, জেনথিন, হাইপোজেনথিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন এবং হচ্ছে নাইট্রোজেন। এর ভিতরে যে পিউরিনটা থাকে, যেগুলো তোমরা ডিএনএ গঠনে পড়ছো, নাইট্রোজেনাস বেস ছিল, সেখানে পিউরিন কথাটা ছিল। এখন এটা বিস্তারিত বলতেছি না, ওই চ্যাপ্টারে দেখে নিবা, ঠিক আছে? তাহলে এই পিউরিনের ভাঙনের ফলে একটা সময় গিয়ে আমাদের জেনথিন এবং হচ্ছে হাইপোজেনথিন হবে, ঠিক আছে? জেনথিন এবং হাইপোজেনথিন হবে, ওকে? একটা সময় গিয়ে আমরা হচ্ছে জেনথিন এবং হচ্ছে হাইপোজেনথিন পাবো। একটা সময় গিয়ে আমরা কি পাবো? জেনথিন এবং হচ্ছে হাইপোজেনথিন পাবো, ওকে? এবার লাস্টে একটা জিনিস আমাদের চলে আসছে, যে লাস্টে অন্যান্য পদার্থ কি কি জিনিস থাকতে পারে? গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম, রঞ্জক। এটার একটা ছন্দ আছে, ধরো একটা ছন্দ হচ্ছে হরলিক্স। যে তুমি তোমার বাবাকে বললা যে বাবা আমার জন্য হরলিক্স নিয়ে এসো, তুমি তোমার বাবাকে বললা যে বাবা আমার জন্য হরলিক্স নিয়ে এসো, তাহলে এটা হচ্ছে হরলিক্স এনো, ঠিক আছে? হরলিক্স এনো,
বাবাকে বললা যে আমাকে একটা হরলিক্স নিয়ে এসো, আমার জন্য হরলিক্স এনো, ঠিক আছে। হরতে হচ্ছে হরমোন, হরতে কি, হরতে হচ্ছে হরমোন, ঠিক আছে। লিক্স, লিতে হচ্ছে লিপিড, ঠিক আছে, লিতে হচ্ছে লিপিড, ঠিক আছে, লিতে হচ্ছে লিপিড। হরলিক্স, জি, এখানে জি আছে, হরলিক্স জি, জিতে তুমি বলবা যে গ্লুকোজ, ঠিক আছে। হরলিক্স এনো, এতে হচ্ছে এনজাইম, ঠিক আছে, এতে হচ্ছে এনজাইম। হরলিক্স এনো, ঠিক আছে, এনো, এনোতে হচ্ছে এনজাইম। আর রতে কি, রতে হচ্ছে রঞ্জক, রতে হচ্ছে রঞ্জক। তাহলে হরলিক্স এনো, হরলিক্স এনো, ঠিক আছে, হরলিক্স এনো। তাহলে হরলিক্স এনো এর ভিতরে তুমি হরতে লিখবা কি, হরতে লিখবা হচ্ছে বা শুধু হর বা হচ্ছে শুধু হ দিয়ে তুমি বলবা যে হরমোন, আর র দিয়ে তুমি বলবা যে রঞ্জক। হর দিয়ে হচ্ছে হরমোন আর র দিয়ে হচ্ছে রঞ্জক। লিক্স এনো, লিতে হচ্ছে লিপিড, ঠিক আছে, লিক্স জি, জিতে তুমি বলবা যে গ্লুকোজ। এনো, এনোতে হচ্ছে এনজাইম, এনোতে কি, এনোতে হচ্ছে এনজাইম, ঠিক আছে। এনোতে কি, এনোতে হচ্ছে এনজাইম, এনোতে কি, এনোতে হচ্ছে এনজাইম। তাহলে হরলিক্স এনো, হরলিক্স এনো তার মানে হচ্ছে হরমোন, এনজাইম, লিপিড, গ্লুকোজ, এনো, এনোতে হচ্ছে এনজাইম। ওকে, এনোতে হচ্ছে এনজাইম। এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত সবকিছু বুঝছো কিনা আমাকে বলো তো, এই পর্যন্ত সবকিছু বুঝছো কিনা? হ্যাঁ, আর ইউ আন্ডারস্ট্যান্ডিং অর এম আই টিচিং মাইসেলফ, একটা বিখ্যাত ডায়লগ আছে ডক্টর নাজিব স্যার, তোমরা মেডিকেলে গেলে দেখতে পারবা যে ডক্টর নাজিব স্যার আছে, উনি খুব ভালো শিক্ষক, মেডিকেল সায়েন্স পড়ান। তার একটা বিখ্যাত ডায়লগ আছে যে আর ইউ আন্ডারস্ট্যান্ডিং অর এম আই টিচিং মাইসেলফ, মানে তোমরা কি বুঝতে পারতেছো নাকি আমি নিজেকে নিজে পড়াচ্ছি, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ কথা যে তোমরা কি নিজেরা আসলে বুঝতেছো কিনা নাকি আমি নিজেকে নিজে পড়াচ্ছি, ঠিক আছে। ওকে, 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 এরপরে আসো। ওকে, লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, এরিথ্রো মানে হচ্ছে লাল, এটা আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। তাহলে রক্তরসের ভিতরে থাকে, রক্তরসের ভিতরে থাকে, ঠিক আছে, রক্তরসের ভিতরে থাকে, রক্তরসের ভিতরে তোমার হচ্ছে কি কি উপাদান থাকে, রক্তরসের ভিতরে তোমার হচ্ছে যে আমাদের এক ধরনের থাকে হচ্ছে লোহিত রক্তকণিকা বা হচ্ছে এরিথ্রোসাইট, ঠিক আছে, এরিথ্রোসাইট। তো এটা দেখতে অনেকটা গোল, ঠিক আছে। দেখো লোহিত রক্তকণিকা দেখতে কিরকম, লোহিত রক্তকণিকা দেখতে হচ্ছে গোল। এটা আমরা মুছে দেই, ঠিক আছে। লোহিত রক্তকণিকা দেখতে কেমন, লোহিত রক্তকণিকা দেখতে হচ্ছে আমাদের গোলাকার, ঠিক আছে। লোহিত রক্তকণিকা দেখতে কেমন, লোহিত রক্তকণিকা দেখতে হচ্ছে গোলাকার, লোহিত রক্তকণিকা দেখতে হচ্ছে গোলাকার। তাহলে এই যে এগুলো লোহিত রক্তকণিকা, তাহলে এগুলো হচ্ছে আমাদের গোলাকার, দেখছো এগুলো দেখতে কেমন, এগুলো হচ্ছে গোলাকার, ঠিক আছে। লোহিত রক্তকণিকা দেখতে কেমন, লোহিত রক্তকণিকা দেখতে হচ্ছে গোলাকার, সুন্দর করে দেখতে দিচ্ছ গোলাকার, ঠিক আছে। এগুলো হচ্ছে গোলাকার, ঠিক আছে, এগুলো হচ্ছে গোলাকার, ঠিক আছে, গোলাকার, গোলাকার। এখন এটাকে দেখতে অনেক চাকতির মতো মনে হচ্ছে না, চাকতি নিক্ষেপ করছো না ছোটবেলায়, চাকতি নিক্ষেপ করছো তো, ছোটবেলায় তোমরা চাকতি নিক্ষেপ করছো, ঠিক আছে, ছোটবেলায় তোমরা চাকতি নিক্ষেপ করছো, তাহলে এটা দেখতে অনেকটা চাকতির মতো, ঠিক আছে। কারণ তোমরা চাকতি নিক্ষেপ করছো ছোটবেলায়, ছোটবেলায় চাকতি নিক্ষেপ করছো, এটা অনেকটা চাকতির মতো, ঠিক আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে দ্বি অবতল, ঠিক আছে। তো দ্বি অবতল মানে খেয়াল করো, মানে দুই দিক দিয়ে অবতল। তাই নর্মাল আমরা যখন অবতল লেন্স আঁকছি তখন কিরকম আঁকছি, এরকম আঁকছি না, নর্মালি আমরা তো এরকম একটা অবতল লেন্স আঁকছি, তাই না, এরকম তো এইভাবে তো আমরা অবতল লেন্স আঁকছি ছোটবেলায়, ছোটবেলায় আমরা এভাবে কি আঁকছি, অবতল লেন্স আঁকছি ছোটবেলায়, হ্যাঁ, ছোটবেলায় আমরা এভাবে কি আঁকছি, অবতল লেন্স আঁকছি, ঠিক আছে। তো এখন পার্শ্ব দিশে খেয়াল করো, এই যে এখানে, এখানে অনেকটা, এখানে খেয়াল করছো কি, এখানে খেয়াল করে দেখো,
এখানে খেয়াল করে দেখো, এই যে এই জায়গায় খেয়াল করে, আচ্ছা এটা কোন কালারে ভালো মানাবে, আরো হলুদ কালার, লালের ভিতরে সবুজটা ভালো ফুটবে মনে হচ্ছে। দেখো এই জায়গায় shit, দেখো এটা হচ্ছে অবতল লেন্স, ঠিক আছে, এটা হচ্ছে অবতল লেন্স, ঠিক আছে। এটা যেহেতু অবতল লেন্স, তো আমাদের এই জায়গাতেও তোমার হচ্ছে যে এই জায়গাতেও এটা একটা অবতল লেন্সের মতো, ঠিক আছে। এটা একটা কিরকম অবতল লেন্সের মতো, দেখছো, অবতল লেন্সের মতো, ঠিক আছে। তো এই আরবিসি তে এটা কিন্তু দুই দিক দিয়ে অবতল, ধরো এই পাশ দিয়েও অবতল, এই পাশ দিয়েও অবতল, ঠিক আছে। তাহলে পার্শ্ব দৃশ্যে মানে আরবিসি থেকে পাশের দিকে দেখলে অনেকটা অবতল লেন্সের মতো, দুই দিক থেকে অবতল মনে হয়, যে এরকম অবতল লেন্সের মতো দুই দিক দিয়ে অবতল, ঠিক আছে। কনকেভ, কনকেভ, কেভ মানে হচ্ছে গর্ত, দেখছো, যেখান থেকে গিয়ে এখান থেকে এখানে একটা গর্ত তৈরি হয়েছে, দেখছো, এই জায়গাটা গর্ত তৈরি হয়েছে, এই জায়গায় একটা গর্ত তৈরি হয়েছে, ঠিক আছে। মানে হচ্ছে কি কনকেভ শেপড, এরকম পার্শ্ব দৃশ্যে বা সাইড ভিউ, মানে পাশের দিক থেকে দেখলে, পাশের দিক থেকে দেখলে আমরা দেখবা যে এরকম চাকতির মতো, মানে পাশের দিক থেকে চাকতির মতো, কিন্তু কনকেভ মানে হচ্ছে কেমন, মানে হচ্ছে তোমার দ্বি অবতল, দেখছো, অবতল, এই যে এরকম তো আমরা অবতল লেন্স আঁকছি, এরকম এরকম অবতল লেন্স আমরা আঁকি, এখানেও দেখলে আমরা দেখবো যে একটা এরকম অবতল লেন্সের মতো, দুই দিক দিয়ে অবতল, এদিক দিয়ে অবতল, এদিক দিয়ে অবতল, ওই সাইড থেকে দেখলে ওই সাইডে তুমি দেখবা ওই সাইডে এরকম অবতল, এখান দিয়ে এরকম, দুই দিক দিয়ে অবতল, উপরে দেখলে উপরের দিক দিয়েও এরকম অবতল, এখান দিয়েও নিচের দিক দিয়ে অবতল, ঠিক আছে। এই জন্য এটা অনেকে বলে যে এটা দ্বি অবতল, ঠিক আছে, দ্বি অবতল, দ্বি অবতল, ঠিক আছে, দ্বি অবতল, তার মানে হচ্ছে নর্মাল অবতল লেন্স এরকম, নর্মাল অবতল লেন্স তো আমরা এরকম আঁকছি, এটা ক্ষেত্রেও সেম, এখানে আমরা অবতল লেন্স আঁকতে পারি, এবং দুই দিক দিয়ে যেহেতু এরকম, এখানে এটাকে বলা হয় হচ্ছে দ্বি অবতল, এখান দিয়ে এরকম, ওখান দিয়ে এরকম, ওই পাশে দিয়ে দেখলে ওই পাশে এরকম, দ্বি অবতল, ঠিক আছে। মানে মোটামুটি মেন কথা হচ্ছে অবতল লেন্সের মতো, দুই দিক দিয়ে মোটামুটি অবতল লেন্সের মতো। তার এই অধ্যায়ের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক গুলো দেন না, এই অধ্যায় কি শেষ হয়েছে আবুল খায়ের? শেষ হোক চ্যাপ্টার, চ্যাপ্টার আগে শেষ হোক, আগে পড়াই ভাই, তারপর দিব না, শেষ করি আগে। তাহলে তাহলে এটা কেমন, তাহলে এটা হচ্ছে গোল, ঠিক আছে, এটা কেমন, এটা হচ্ছে গোল, এটা দ্বি অবতল, এটা চাকতির মতো, ঠিক আছে, এবং এটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন, ঠিক আছে, দ্বি অবতল চাকতির মতো, নিউক্লিয়াস বিহীন, ঠিক আছে, নিউক্লিয়াস বিহীন, হিমোগ্লোবিন যুক্ত, এই জায়গায় কি থাকে, হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো নেক্সট ক্লাসে। হিমোগ্লোবিন যুক্ত লাল বর্ণের কণিকা, এটা হচ্ছে লোহিত রক্ত কণিকা। মেন কথা মনে রাখতে হবে যে এখানে আসলে নিউক্লিয়াস থাকে না, এটা হচ্ছে মেনলি নিউক্লিয়াস বিহীন, ঠিক আছে, নিউক্লিয়াস বিহীন। এখন একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস তুমি খেয়াল করো এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় একটা কথা লিখছে, এই জায়গায় একটা কথা লিখছে, এটা তুমি একটু খেয়াল করো, যে এটা গড় ব্যাস 7.3 মাইক্রোমিটার, এটা আমি তোমাকে দেখাতে যাচ্ছি এই জায়গায়, যে গড় ব্যাস বলতে কি বোঝাচ্ছে। তাহলে খেয়াল করো, এটা লোহিত রক্তকণিকা, এটাকে আমরা গোল চিন্তা করলাম, গোলাকার চাকতির মতো, আর এখান থেকে আমি দেখাইছি যে এই জায়গাও কনকেভ, এই জায়গাও কনকেভ, মানে দ্বি অবতল, দুই দিক থেকে অবতল। তো ব্যাস বলতে ধরো এটা যদি সেন্টার হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত টানলে এটা হচ্ছে ব্যাস, ঠিক আছে, মানে কেন্দ্রগামী যা, ঠিক আছে, কেন্দ্র বরাবর এক পাশ থেকে টানলে এটা হচ্ছে আমার ব্যাস। এই ব্যাসটা কতটুকু, 7.3 মাইক্রোমিটার, ঠিক আছে, এটার ব্যাস কতটুকু, 7.3 মাইক্রোমিটার, 7.3 মাইক্রোমিটার, ঠিক আছে, 7.3 মাইক্রোমিটার, 7.3 মাইক্রোমিটার, ঠিক আছে, গড় ব্যাস হচ্ছে 7.3 মাইক্রোমিটার, ঠিক আছে, 7.3 মাইক্রোমিটার, 7.3 মাইক্রোমিটার, ঠিক আছে, মাইক্রোমিটার, ওকে ওকে। এবার স্থূলতা, স্থূলতা, ঠিক আছে, স্থূলতা বা মাইক্রোমিটার মানে কি, 1 মাইক্রোমিটার বলতে বোঝা হচ্ছে 10⁻6 মিটার, ঠিক আছে, 1 মাইক্রোমিটার বলতে বোঝা হচ্ছে নরমালি 10⁻6 মিটার, 1 মাইক্রোমিটার বলতে বোঝা হচ্ছে মেইনলি 10⁻6 মিটার, ঠিক আছে। এবং এটার গড়, এটার কি বলে এটাকে, এটাকে বলা হচ্ছে এটার কতটুকু পুরু, ঠিক আছে, কতটুকু পুরু, তাহলে তো আমি বেশ বললাম, কেন্দ্রগামী যেটা যে ওটাকে তো আমি বেশ বললাম, ঠিক আছে, বেশ বললাম। বাট স্থূলতা বা হচ্ছে থিকনেস, ঠিক আছে, স্থূলতা বা হচ্ছে থিকনেস, যদি আমি প্রান্তের দিকে এই জায়গায় চিন্তা করি, এই জায়গায় স্থূলত্ব চিন্তা করি, তাহলে সেটা কত আসবে, 2.2 মাইক্রোমিটার,
2.2 মাইক্রোমিটার। 2 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার সমান কত? 1 মাইক্রোমিটার সমান কত? 1 মাইক্রোমিটার সমান হচ্ছে 10⁻6 মিটার। 1 মাইক্রোমিটার সমান হচ্ছে 10⁻6 মিটার। তাহলে এই জায়গায় বা এই জায়গায় যদি আমি চিন্তা করি, তাহলে এখানে পুরুত্ব কতটুকু? 2.2 মাইক্রোমিটার। আর যদি কেন্দ্রে চিন্তা করি বা সেন্টারে চিন্তা করি, এখানে হচ্ছে কত? 1 মাইক্রোমিটার। ঠিক আছে, 1 মাইক্রোমিটার। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে কনকেভ, বাইকনকেভ, দুই দিক থেকেই তোমার হচ্ছে অবতল, মানে দ্বি অবতল শেপ। তাহলে এই জায়গায় একটু কনকেভিটি তৈরি হয়েছে, এই জায়গায় একটা কনকেভিটি তৈরি হয়েছে, এই জায়গায় একটা কনকেভিটি তৈরি হয়েছে। যে জায়গায় কনকেভিটি তৈরি হয়েছে এই জায়গায় তো স্থূলত্ব কমে গেছে, এটা হচ্ছে 1 মাইক্রোমিটার। আর এই জায়গায় দুই জায়গায় হচ্ছে 2.2 মাইক্রোমিটার। 2.2 মাইক্রোমিটার। ঠিক আছে, দুই জায়গাতে কতটুকু? 2.2 মাইক্রোমিটার। তাহলে আমরা কি পাইলাম? যে লোহিত রক্তকণিকা এটা হচ্ছে গোলাকার। ঠিক আছে, এটা হচ্ছে দুই দিক থেকে অবতল, দ্বি অবতল। এটা হচ্ছে চাকতির মতো, এবং এই জায়গায় প্রান্তের দিকে স্থূলত্ব হচ্ছে 2.2 মাইক্রোমিটার, আর কেন্দ্রের স্থায়িত্ব হচ্ছে 1 মাইক্রোমিটার, এবং এটা গড় ব্যাস হচ্ছে 7.3 মাইক্রোমিটার। একজন বলছে, ভাইয়া অধ্যায় শুরুর কোটি একটা টাকার সলিউশন দিত। তুমি যদি অধ্যায়টা নাই জানো যে এই জায়গায় কি কি টপিকস আছে, আমি তো এই চ্যাপ্টার শেষ হলে তোমাকে সিকিউ এমসিকিউ সলভ করাবো। শোনো, আমি তোমাকে বলি, এই চ্যাপ্টার শেষ হলে আমি তোমাকে সিকিউ এবং এমসিকিউ সলভ করাবো, এবং এই চ্যাপ্টার তোমাকে যদি আমি পড়াই তাহলে তুমি বুঝতে পারবা যে এই জায়গায় কি কি টপিকস আছে। ঠিক আছে, এই জায়গায় কি কি টপিকস আছে তুমি বুঝতে পারবা। তারপর আমি যখন তোমাকে যদি সিকিউ সলভ করাই বা হচ্ছে এমসিকিউ সলভ করাই, তাহলে তুমি বুঝতে পারবা যে এই টপিকস থেকে পরীক্ষায় প্রশ্ন আসতেছে। এখন আমি তোমাকে ধরো লিখলাম যে হৃৎপিণ্ডের রোগ। যদি আমি বলি হৃৎপিণ্ডের রোগ, তাহলে হৃৎপিণ্ডের রোগ তুমি জানোই না যে হৃৎপিণ্ডের রোগ কি কি আছে। আমি যদি সাজেশন দিই তাহলে কি তোমার হবে? ক্লাস চ্যাপ্টারটা শেষ, তোমার হচ্ছে তারপর আমি সাজেশন দিব, তারপর তোমাকে সিকিউ এবং হচ্ছে এমসিকিউ সলভ করাবো, যাতে তুমি পরীক্ষা আসলে আনসার করতে পারো। কিভাবে আনসার করবা সবকিছু বলে দিব। আগে তো পড়াইতে হবে বিষয়টা। তুমি কি আগে পড়ছো এই চ্যাপ্টার? হ্যাঁ, ওকে। আব্দুল্লাহ, তুমি কি বুঝতে পারছো? আবুল খায়ের আব্দুল্লাহ, তুমি কি বুঝতে পারছো যে মানে আগে তো পড়তে হবে? তুমি কি চ্যাপ্টারটা আগে পড়ছো? আগে তো পড়ো নাই। প্রথম হচ্ছে যে একটু পড়তে হবে, তাহলে তুমি জানবা যে এই জায়গায় কি কি টপিকস আছে। এরপরে আমরা সিকিউ সলভ করাবো। যখন আমরা সিকিউ সলভ করবো তখন তুমি বুঝতে পারবে হ্যাঁ এই টপিকস থেকে পরীক্ষা আসতেছে। তখন আমি বলে দিব যে এগুলা তুমি পড়তে হবে। মানে পড়াটা পড়ার পর তোমাকে আমি বলে দিব যে এই টপিকস গুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাহলে তুমি এগুলো এখন পড়ো, কারণ তুমি অলরেডি আমি তোমাকে পড়াইছি সেগুলা। বুঝছো? ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, এটা এগুলো নিয়ে কথা বলো না। ঠিক আছে, হ্যাঁ, ওকে। আচ্ছা, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত কি বুঝছো কিনা? এই পর্যন্ত সবকিছু বুঝছো কিনা? এই পর্যন্ত আমি যা পড়ালাম মোটামুটি বুঝছো কিনা? ঠিক আছে, একটু বলো যে এই পর্যন্ত বুঝছো কিনা। মোটামুটি চ্যাপ্টার শেষ হলে আমরা সাজেশন দিয়ে দিব। ঠিক আছে, ওকে। তাহলে এখন আজকের এই চ্যাপ্টার থেকে আমরা দুইটা কুইজ দিব। আমরা বলছি দুইটা কুইজ, এবং দুইটা কুইজের ভিতরে যে পুরস্কার পাবে, যে হচ্ছে তোমার মানে আগে আনসার দিতে পারবে তাকে আমি প্রাইজ দিব। এছাড়া আসলে আর কিছু করার মতো অবস্থায় নাই। তাহলে দুইটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে সবাই একটু মনোযোগ দাও। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দাও। দুইটা প্রশ্ন করবো, তারপরে ক্লাস শেষ। এরপরে হচ্ছে যে আজকে ক্লাসের রিভিউ দিবা তোমরা, সেখান থেকে আবার 3 জনকে পুরস্কার দিব। ঠিক আছে, এবং গত ক্লাসে যে রিভিউ দিছো এর ভিতরে 2 জন আছে, 2 জনের নাম এবং আজকে ক্লাসের রিভিউ 3 জনের নাম, এই 5 জনের নাম আমি হচ্ছে নেক্সট ক্লাসে ঘোষণা করবো। আজকে টাইম পাই নাই, নেক্সট ক্লাসে হচ্ছে 5 জনের নাম ঘোষণা করবো, রিভিউ, ক্লাস রিভিউ। ঠিক আছে, আর আজকে এখন লাইভ কুইজ, 2 জনের ই করবো, 2 জনের নাম পড়বো। তারা হচ্ছে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। আমি তো লিখে দিয়েছিলাম সেদিন নাম্বারটা, এর কারণে 20 টাকা করে রিচার্জ দিব। 01896178178। এটা হচ্ছে মেইনলি তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য, যে লাইভ ক্লাস করা বা হচ্ছে ক্লাসে পড়াশোনা করছো, এটার মানে হচ্ছে জাস্ট একটা গিফট আর কি, আর কিছুই না। ওকে, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমার প্রথম প্রশ্ন শোনো, মনোযোগ দিয়ে শোনো, যে রক্তের ভিতরে, প্রথম প্রশ্ন হচ্ছে রক্তের ভিতরে, ঠিক আছে, রক্তের ভিতরে তোমার হচ্ছে যে মেইনলি তোমার যে হরমোন থাকে, ঠিক আছে, যে হরমোনটা থাকে এটা কি অজৈব উপাদান নাকি জৈব উপাদান?
রক্তে যে হরমোন গুলো থাকে, যে হরমোনের কথা আমরা বলছি, এই হরমোনটা কি অজৈব উপাদানের মধ্যে পড়ছে নাকি জৈব উপাদানের মধ্যে পড়ছে? হ্যাঁ, টেলিগ্রামে কালকে কুইজ নিব, কালকে সন্ধ্যা 7টায়। টেলিগ্রামে কালকে সন্ধ্যা 7টায় কুইজ নিব, বুঝছো? বলো। হ্যাঁ, প্রথম সঠিক আনসার হচ্ছে রুবা। ঠিক আছে রুবা, তুমি আমাকে নক দিবা ওই নাম্বারে। রুবা, দেখো আবুল খাইর, দেখো এটা জৈব হবে। হ্যাঁ দেখো আবুল খাইর, খেয়াল করো, দেখো আমি তোমাকে পড়াইছি যে অজৈব উপাদানের ভিতরে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, আয়োডিন। ঠিক আছে, এগুলো হচ্ছে অজৈব উপাদান। আর জৈব উপাদানের ভিতরে প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, এগুলো পড়াইছি। আমি তোমাকে যেটা বলছি হরমোনটা, হরমোনটা জৈবের ভিতরে পড়ছে, জৈবের ভিতরে পড়ছে হচ্ছে হরমোন। ঠিক আছে, তাহলে এটা হবে তোমার জৈব। ঠিক আছে, আচ্ছা এরপর আরেকটা প্রশ্ন, লাস্ট আরেকটা প্রশ্ন। ঠিক আছে, এটা একটু বলো, লাস্ট প্রশ্ন। এটা হচ্ছে যে যে বাফিকুট। ঠিক আছে, বাফিকুটে কি কি উপাদান থাকে? বাফিকুটে কি কি উপাদান থাকে? ঠিক আছে, বাফিকুটে কি কি উপাদান থাকে বলো। বাফিকুটে কি কি উপাদান থাকে? আমি তাতে শুরুতে বলছি বাফিকুটে কি কি উপাদান থাকে। স্নিগ্ধা প্রথমে কমেন্ট করছে, বা স্নিগ্ধা কমেন্টটা হয় নাই। স্নিগ্ধা, এখানে ডাব্লিউবিসি থাকবে এবং হচ্ছে প্লাটিলেটস থাকবে। ঠিক আছে, শ্বেতরক্তকণিকা অনেকাংশে থাকে, বা শ্বেতরক্তকণিকার সাথে প্লাটিলেটও থাকে। ঠিক আছে, আমি ক্লাসের শুরুতেই বলছি ডাব্লিউবিসি এবং প্লাটিলেটসও থাকে। বুঝছো ইমরান, বুঝছো? শ্বেতরক্তকণিকার সাথে প্লাটিলেটসও থাকে। সঠিক আনসার দিয়েছে সবার আগে, এটা হচ্ছে হুমায়রা। ঠিক আছে, হুমায়রা ইসলাম, ডাব্লিউবিসি এবং প্লাটিলেটস। তাহলে হুমায়রা হচ্ছে বলবা।